নতুন ভার্সিটিতে যাবে আজ বৃষ্টি। খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, এই জন্য বৃষ্টি কুষ্টিয়া শহর থেকে ঢাকাতে এসেছে 2 দিন হলো। একটা ফ্ল্যাটে উঠেছে, তার সাথে আছে তার বান্ধবী রিয়া। রিয়া, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, আজ ভার্সিটির প্রথম দিন, একটু তাড়াতাড়ি যাব। আচ্ছা ঠিক আছে। বৃষ্টি বাবা মায়ের দ্বিতীয়তম সন্তান, বড় এক ভাই আর ছোট 2 বোন নিয়ে পরিবার। বৃষ্টি আর রিয়া একই এলাকায় থাকে। 2 বান্ধবী রেডি হয়ে রওনা দিল ভার্সিটির উদ্দেশ্যে। ভালোই তো সেজেছিস। হ্যাঁ, প্রথম দিন একটু না সাজলে হয়, একটা স্মার্ট ছেলে পাঠাবো। সারা জীবন স্কুল কলেজ করে আসলি, ভার্সিটিতে উঠেও বাদ দিবি না? বিয়ে রেখে পারতে পারো। শালা। বাবা, তোমাকে একটা কথা বলার ছিল। মাহিম বলো। তুমি তো জানো আমার বিজনেস আস্তে আস্তে অনেক উপরে নিয়ে গেছি। তো কাল আমাকে একটু ঢাকার বাইরে যেতে হবে। ঠিক আছে, যাও। তো অনুমতি নেওয়ার কি আছে? আব্বু, আপনি তো জানেন আমি আপনার অনুমতি না পেলে কিছু করি না। সেটা তো জানি, আমার ছেলে আমাকে না বলে কিছু করে না, শুধু একটু মারামারি ছাড়া। বাবা, তুমি এটা বলতে পারলে? মাহিন আর তার বাবা সালাম চৌধুরী নাস্তা করছে। সালাম চৌধুরী পেশায় একজন বিজনেসম্যান হলেও সেই দায়িত্ব এখন মাহিন পালন করে। আর সালাম এখন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছে। মাহিম, তুই কি আজ আমার সাথে যাবি? তোমার সাথে কেন যাব? ভুলে গেছিস আজ নবীন বরণ? না বাবাই, তোমার কাজ, তুমি একলাই যাও। ঠিক আছে। উফ বৃষ্টি, দেখছিস আজ ভার্সিটি কত সুন্দর করে সাজানো হয়েছে, এই জন্য সবাই বলে ঢাকা ভার্সিটি বেস্ট। কত ছেলে মেয়ে। রিয়া বলল, সেটাই তো দেখছি। 2 জন গল্প করতে করতে ভেতরে যেতে লাগলো। চারপাশে অনেকেই অনেক কথা বলছে, কিছু কিছু বড় ভাই তো র্যাগিংও দিচ্ছে। হঠাৎ যেতে যেতে একজনের কয়েকজনের কথা শুনতে পারলো, এমন যে, ইস, আজ যদি মাহিম আসে অনেক ভালো হবে, আমি তো তাকে দেখার জন্য পাগল হয়ে আছি। আমি তো তার সাহসের প্রতি ফিদা, হিরোদের মতো কিভাবে মারামারি করে। আর আমি তো তার স্মার্টের প্রেমে পড়ে আছি। উফ, কি ফিগার। একজন ভিন্ন ভিন্ন কথা বলতে লাগলো। হঠাৎ বৃষ্টির সাথে এক মেয়ে ধাক্কা লাগলো। সরি, আমি দেখতে পারিনি। ইটস ওকে। নতুন নাকি? জি। আমি নীলা, তোমরা? আমি বেস্টি, আর ও রিয়া। 3 জন হালকা পরিচয় হয়ে নিল। আচ্ছা নীলা, তুমি কি বলতে পারবে এই মাহিমটা কে? আমি যতটুকু শুনলাম, এই মাহিম হলো এই ভার্সিটির পুরনো ছাত্র, আর এই ভার্সিটির সভাপতি একমাত্র ছেলে। কলেজের সবাই তাকে জমের মতো ভয় পায়, কারণ খারাপ কাজে সে একটু সহ্য করতে পারে না। ও আচ্ছা। বৃষ্টি এমন ছেলের কথা শুনে দেখার ইচ্ছে পোষণ করলো, কিন্তু কাউকে বলল না। সঠিক সময় সালাম চৌধুরী চলে আসলো, তাকে সবাই বরণ করে নিল। আস্তে আস্তে নতুনদেরকেও ফুল দিয়ে বরণ করে নিল। সালাম কিছু সময় বক্তব্য দিল। তোমরা নতুন কোনো সমস্যা হলে বড় ভাই বোনদের জানাবে, সেটাও না হলে রেইনবো গ্রুপে জানাবে, তাই হবে। কথাগুলো শেষ করে সালাম চৌধুরী চলে গেল। রুমে আর ছাত্রছাত্রী আনন্দ উল্লাস করতে লাগলো। আচ্ছা নীলা, এই রেইনবো গ্রুপটা কি? আমি নিজেই জানি না, তোরা কি বলবো। ও আচ্ছা, রাতের অন্ধকারে ঘটে চলেছে এক অকর্ম। খুব সুন্দরভাবে ড্রাগস এর কারবার চলছে। কারা এই কাজের সাথে জড়িত সেটা আবার অজানা। টাকা এই সুটকেসে আছে, ডাবস এই পকেটে আছে। 2 জন পাল্টাপাল্টি করে নিল। যখনই 2 দল 2 দিকে চলে যেতে যাবে, এমন সময় কেউ একজন বলে উঠল, আরে আমি যে এখানে আছি, তোদের কারো কি খেয়াল নেই? আমার সাথে কথা না বলে চলে যাচ্ছিস? তুই কে আর কোথা থেকে কথা বলছিস? উফ, আমি বলে গিয়েছিলাম যে আমি অন্ধকারে আছি আর আমাকে দেখতে পারবি না। এই কথায় বলেই অপরিচিত লোকটি নিজের বাইকের লাইট জ্বালালো। হঠাৎ লোকটির গায়ে আলো জ্বলে উঠল। সাথে সাথে সবাই দেখতে পারলো যে ব্যক্তিটির গায়ে ভিন্ন ধরনের পোশাক, আর পোশাকের গায়ে সুন্দর করে ডিজাইন করে ডেডলি বয়েজ। যে এমকে এটা দেখে সবাই বলল, পালাতে চেষ্টা করলো, কারণ কম বেশি সবাই জানে এই এমকে কতটা ভয়ঙ্কর। সবাই নিজেদের মতো পালা, একবার ধরলে কেউ আস্ত থাকবে না। একজনের এমন কথা শুনে সবাই পালানোর চেষ্টা করলো, কিন্তু সফল হলো না। এটা দেখে এমকে শব্দ করে হাসলো। সেই হাসিতে সবাই লোম খাড়া হয়ে গেল।
লোকগুলো পালানোর চেষ্টা করলে চারপাশ থেকে লেজার লাইট তাদের উপর এসে পড়ল। বুঝে গেল চারপাশ থেকে তাদের উপর রাইফেল তাক করা। আজ তাদের মরণ নিশ্চিত। প্লিজ আমাদের মাফ করে দিন, এমন ভুল আর কখনো হবে না। আরে তোরা মাপ চাস না, আমার হাসি পাচ্ছে। তোরা পালা, আমি কিছু বলছি না। কিভাবে পালাবো এমকে? চারপাশে তো আপনার লোক আমাদের দিকে রাইফেল তাক করে আছে। তাছাড়া আপনার মতো একজন জমদূত মাফিয়া সঙ্গে থাকলে কিভাবে সম্ভব? তাই দয়া করে আমাদের ছেড়ে দিন, আমরা আর কোনোদিন এই ভুল করবো না। তোরা সবাই জানিস যে আমি থাকতে তোরা অবৈধ কাজ কখনো করতে পারবি না। আমার চোখকে ফাঁকি দেওয়া অসম্ভব। তাও তোরা এইসব করেই যাচ্ছিস। দেখি কয় টাকা ডিল করতে আসছিস। আমরা তো তুতলে লাভ নেই, যেটা বলছে সেটা কর তাড়াতাড়ি। একজন বলল। ভয়ে ভয়ে লিডার লোক দুটি নিজেকে কাজে যা ছিল সেটা নিয়ে এমকের দিকে এগিয়ে দিল। ভয়ে তাদের পা এগোচ্ছে না, তবুও কোনো রকমে এসে এমকের কাছে জিনিসগুলো দিল। এই তো ভালো কাজ করেছিস, এখন গিয়ে ওইখানে দাঁড়া। আমাদের ছেড়ে দেবেন তো? আগে যেটা বলছিস সেটা কর। ধমক দিয়ে বলল। লোকগুলো আগের জায়গায় গিয়ে দাঁড়ালো। এমকে দেখলো খুব দামি এক ধরনের ড্রাগস, সাথে কয়েক লক্ষ টাকা। বাহ, অনেক টাকা আর ড্রাগস, কি বলবো। এবার এমকে তাদের দিকে এগিয়ে গেল আর জিজ্ঞেস করলো, আচ্ছা বলতো, তোদের এই কাজ কে করতে বলেছে? আমরা তাদের কাউকে চিনি না। ও তাই? আচ্ছা, তোরা কি বেঁচে ফিরতে চাস নাকি উপরে যেতে চাস? না না, আমাদের মারবেন না, আমরা সত্যি বলছি। ঠিক আছে, তাড়াতাড়ি বল। আমাদের এই কাজ দেয় মুন্না। কোন মুন্না? ওই পাতি মাস্তান? জি জি। আমার মনে হয় না সে এত টাকার ডিল করবে। এর বেশি কিছু জানি না, আমরা তাদের সাথে যোগাযোগ করছি। বয়েস শোট। এমকে কথা শুনে সবাই হাত জোর করে মাপ চাইতে লাগলো, কিন্তু এমকে পেছনে ঘুরে নিজের বাইক নিয়ে চলে গেল আর সাথে সাথে গুলি করে সবাইকে মেরে দিল। পরে পড়ে রইল শুধু তাদের মৃতদেহগুলো। কিছুদিন হলো বৃষ্টির ভার্সিটিতে আসা, এর মাঝে কোনো সমস্যা হয়নি। সকালে থেকে বৃষ্টি খুব ফুরফুরে মুডে আছে, যেটা দেখে রিয়া তাকে জিজ্ঞেস করলো, কিরে বৃষ্টি, তুই আজ হ্যাপি কেন? আরে তোর কি মনে নেই যে আর কিছুদিন পর ভার্সিটি 1 মাসের মধ্যে বন্ধ দিবে? আমার তো খুব হ্যাপি লাগছে, কতদিন পর বাড়ি যাব। ওরে দাদি, তাই নাকি? এখন বেশি বকবক না করে রেডি হয়ে নে। দুইজন রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। রিয়া আর বৃষ্টি ভার্সিটিতে আসলে হঠাৎ কিছু সিনিয়র ভাই তাদের ডাকলো, যা শুনে তারা এগিয়ে গেল। জি ভাইয়া বলুন। ফার্স্ট ইয়ার। জি ভাইয়া। বড় ভাইদের সম্মান দিতে হয় জানো না? সরি ভাইয়া। সরিতে কাজ হবে না। এই যে তুমি কোনো কথা না বলে আমাকে কিস করো। বৃষ্টিকে দেখিয়ে বলল রাজ। রাজ হলো ইউনিভার্সিটির সব থেকে উগ্র একজন ছেলে। বাপ হচ্ছে শহরের একজন এমপি আর ভাই ছাত্রলীগের নেতা, সাথে ভার্সিটির ভিপি, তাই কাউকে মান্যই করে না। আমাকে বলছেন এই কথা? আপনি জানেন আমি কে? মিরাজ, এই মেয়ে কি বলছে? সবাই আমি কে জিজ্ঞেস করে আর এই মেয়ে উল্টা আমাকে জিজ্ঞেস করছে। তো সুন্দরী, কে তুমি? এই ভার্সিটির রেইনবো গ্রুপের লিডারকে জানেন? এটা তো সবাই জানে, মাহিম শাহরিয়ার। তাহলে এটাও শুনে রাখুন, আমি হলাম তার উডবি ওয়াইফ। বৃষ্টি একটু ঝাড়ি মেনে বলল। বৃষ্টির কথা শুনে তো রিয়া অবাক চোখে তাকিয়ে রইল, আর বাকিরা একটু নড়ে চড়ে বসলো। ও ও আচ্ছা, ঠিক আছে, তুমি এখন যাও। পরের বার থেকে যেন ভুল না হয়। বৃষ্টি এই কথা বলে রিয়াকে সাথে নিয়ে চলে গেল। পরে যেতে বললি কেন মিরাজ? তুই বুঝছিস না, মাহিম যদি জানতে পারে পরে ঝামেলা হবে, তার থেকে বরং সুযোগের অপেক্ষায় থাক। মাহিমকে অনেকভাবে আঘাত করতে চেয়েছি, কিন্তু পারিনি। এবার সুযোগ যখন পেয়েছি তখন আর ছাড়বো না। বৃষ্টি, এটা তুই কি বললি? সত্যি নাকি ভার্সিটির সবার ক্রাশ তোর উঠবি? আর দূর, ওদের থেকে বাঁচার জন্য এই কথা বলেছি। এটা যদি মাহিম জানতে পারে তাহলে? সে পরে ভাবা যাবে, এখন ক্লাসে চল। বৃষ্টির বলা কথা হাওয়ায় বেগে ভার্সিটিতে ছড়িয়ে পড়ল। মাহিম কিছুদিনের জন্য ঢাকার বাইরে কাছে গেছে, হয়তো কোনো দরকারি কাজে। রেইনবো গ্রুপের সদস্যদের মাঝে কথা হচ্ছে।
মহিম যে কেন এত ঘন ঘন ঢাকার বাইরে যায় বুঝি না। আরে তুই তো জানিস ওর বাবার বিজনেস মাহিম সামলায়, এই জন্য হয়তো। তাই বলে। আচ্ছা এইসব কথা বাদ দে, এখন বল ভার্সিটি কোনো সমস্যা হয়েছে কি আর? তেমন কোনো সমস্যা হয়নি, আর হলে তো আমাদের কাছে চলে আসতো। হঠাৎ একজন দৌড়ে তাদের আড্ডাখানায় চলে আসলো। কিরে রাজু, দৌড়ে কই থেকে আসছিস? মনে তো হচ্ছে তোরে কুকুর দৌড়ানো দিছে। আরে রাখ তোর কুকুর, একটা গরম খবর আছে। কি রে তাড়াতাড়ি বল। তোরা শুনলে অবাক হবি, মাহিমের বিয়ে ঠিক হয়েছে আর তার বউ এই ভার্সিটিতে পড়ে। কি যাতা বলছিস? সকাল করে কি গাঁজা খেয়েছিস? আরে ভাই না, আমি আসতে গিয়ে সেই মেয়ের মুখে শুনলাম, রাজের সামনে বলছে। তাহলে তো দেখতে হচ্ছে সেই মেয়েকে যারে মাহিম পছন্দ করে আর আমাদের থেকে লুকিয়ে রাখছে। নাফিস বলল, তাহলে আর দেরি কিসের, এখনই চল। তারপর মাহিমের সব বন্ধুরা বৃষ্টির খোঁজ করতে লাগলো। এক এক করে সব রুমে চেক করে দেখছে। দোস্ত এই দেখ সেই মেয়ে। নাফিস সহ বাকিরা তাকিয়ে দেখলো সামনে একজন সুন্দরী নারী বসে আছে। বাহ, মাহিমের পছন্দ আছে বলতে হবে, এত সুন্দর বলে এতদিন লুকিয়ে রাখছে। নাফিস সহ বাকিরা ভেতরে প্রবেশ করলো। কিছু বলবে নাফিস? স্যার জিজ্ঞেস করলেন, একটু দরকার ছিল তাই। ও আচ্ছা, কার সাথে? একটু অপেক্ষা করুন স্যার, এত কথা জিজ্ঞেস করলে হয় বলেন? নাফিসের কথা শুনে স্যার চুপ হয়ে গেল, কারণ জানে এরা সবাই কেমন। নাফিস সহ বাকিরা এসে বৃষ্টির সামনে দাঁড়ালো। বৃষ্টি তো নিজের ভিতরে ভয় অনুভব করলো। নাম কি? বৃষ্টি? থাকো কোথায়? এই তো ভার্সিটি ছেড়ে গিয়ে ওই 12 নং গলিতে। মাহিম তোমার কি হয়? বৃষ্টি কি বলবে ভেবে পাচ্ছে না। সে মনে করেছে হয়তো সকালে লোকগুলোর মতো এরা হবে হয়তো, তাই মনে সাহস নিয়ে বলে ফেলল, আমার উঠবে। নাফিস সেটা শুনে হাসি দিল। আচ্ছা কোনো সমস্যা হলে আমাদের বলবে, আমরা মাহিমের বন্ধু। এটা বলে সবাই বেরিয়ে গেল। আর বৃষ্টি তো ইচ্ছে করছিল নিজের মাথায় একটা নিজেই চাটি মারতে। সবসময় বেশি বুঝতে চায় সকল ছাত্রছাত্রী কেমন করে বৃষ্টির দিকে নজর দিচ্ছে। স্যার সবকিছু স্বাভাবিক করতে আবারও ক্লাস নেওয়া শুরু করলো। এবার একটু বেশি বলে ফেললাম মনে হয়, এই কথা যদি মাহিমের কানে যায়। তুই তো সবসময় একটু বেশি করিস। আচ্ছা ভাই বুঝলাম, এখন ক্লাস কর। ঘন্টাখানেক হলো মাহিম নিজ বাসায় ফিরেছে। রাতে নিজের বন্ধুদের সাথে দেখা করতে বের হতে গেলে সালাম সাহেবের সাথে দেখা হয়ে গেল। তো আজকেও রাত হবে ফিরতে। বাবা। তো তুমি আজকাল মারামারি ছাড়া অন্য কিছু লুকিয়ে করা শিখে গেছো। মাহিম তো তার বাবার কথা মানে বুঝতে পারলো না তার বাবা কি সম্পর্কে বলছে। কিসের কথা বলছো বাবা তুমি? কিসের কথা বলছি তুমি বুঝতে পারছো না? না বাবা। ঠিক আছে, বন্ধুদের সাথে দেখা করে এসো, তখনই বুঝে যাবে। ঠিক আছে বাবা। মাহিম ভাবতে ভাবতে বাড়ি থেকে বেরিয়ে গেল আর সালাম সাহেব হাসতে লাগলো ছেলের ভাবনা মুখ দেখে। নাফিস আর বাকিরা নিজেদের আড্ডায় জায়গায় একটু অন্যভাবে সাজিয়েছে। তার কারণ হলো মাহিম। কিছু সময় পর মাহিম আসলো, এসে দেখলো চারপাশে অন্ধকার। কিরে কোথায় তোরা? আজ তো অন্ধকার কেন? মাহিম এসে বলে এগিয়ে গেল। হঠাৎ তার ওপর থেকে ফুল পড়তে লাগলো, চারপাশে লাইট জ্বলে উঠলো। কিরে তোরা যেমন ভাবে মনে হচ্ছে আমি অনেকদিন পর তোদের মাঝে ফিরে আসছি। ওরে ভাই, তার থেকেও বড় কিছু। বড় কিছু মানে? আর তোরা কিসের জন্য এসব বলছিস? আর কত লুকাবি আমাদের থেকে? নিয়াম বলল, কিসের কথা বলছিস বলতো? বাড়িতে বাবা জিজ্ঞেস করলো, আবার তোরা এখানে জিজ্ঞেস করছিস। আসল কাহিনী কি খুলে বলতো? কাহিনী তেমন কিছুই না, এই যে তুই এতদিন লুকিয়ে প্রেম করতেছিস সেটা আমরা জানতে পেরে গেছি। কি কি যাতা বলছিস? 3-4 দিন একটু বাইরে ছিলাম আর তোরা পাগল হয়ে গেছিস? পাগল তো আমরা না, পাগল হয়েছিস তুই। আমাদের ভাবে কিন্তু মারাত্মক সুন্দরী। হ্যাঁ, আমাদের তো প্রথম দেখা পছন্দ হয়ে গেছে। কারে দেখে এসব বলছিস শুনি? এবার রাজু ফোন বের করে পিক দেখালো। মাহিম কিছু সময় তাকিয়ে থেকে বলল, আমি তো এরা চিনি না, কোথায় থাকে, নাম কি কিছু না? আরে থাক ভাই, এত ভাও খেতে হবে না। মেয়েটি আমাদের নিজে বলেছে যে সে 12 নম্বর গলিতে থাকে, নাম বৃষ্টি। সর শালা, তোরা আজ মুডটাই নষ্ট করে দিলি। থাক আমি গেলাম। এটা বলে মাহিম চলে গেল। কেউ আটকাতেই পারলো না। মাহিম চলে যাওয়ার পর সবাই হাসাহাসি করলো, পার্টি করলো। বৃষ্টি
এই মেয়েকে তো আমি দেখে নিব। এই কথা ভাবতে ভাবতে মাহিম গাড়ি ড্রাইভ করতে লাগলো। মুন্না নামের মস্তান তার ডেরায় নিজেদের লোক নিয়ে বসে কথা বলছিল। তখনই সেখানে এক আগন্তুকের প্রবেশ, যাকে দেখে সবাই ভয়ে দাঁড়িয়ে গেল, এমনকি মুন্নাও। বস, আপনি এখানে? আসলাম তোদের খোঁজ নিতে। তুই তো আর খোঁজ খবর রাখবি না কিছু? আরে বস, আপনি একবার ডাকলে আমি চলে আসতাম। সেটার কোনো দরকার ছিল না। এখন এটা বল, ড্রাগস ব্যবসা কবে থেকে শুরু করেছিস? কি যে বলেন, আমি এমন খারাপ কাজ করতে পারি না। এত সাধু শাস্তে হবে না, আমি কিন্তু সব কিছু জানি। ভুলে যাস না, তুই যেই লাইনে আছিস আমি সেই লাইনের কিং। ভুল হয়ে গেছে বস, এবারের মতো মাফ করে দিন। তুই থেকে বাকিরা বেরিয়ে যা। এমকের কথা শুনে সবাই বেরিয়ে গেল, আর মুন্না মাথা নিচু করে বসে রইল। তো এখন বল, কার কথায় তুই এই কাজ করিস? সেটা আমি বলতে পারবো না বস। তুই জানিস আমি হেয়ার শুনতে পছন্দ করি না, তবুও তুই। বস কি হয়ে বলবো? এখানে বললে সে আমাকে মেরে ফেলবে, আর আপনাকে না বললে আপনি আমাকে মারবেন। আমাকে বলে মর, কারণ একটু কম যন্ত্রণা দিয়ে মারবো। প্লিজ বস, ছেড়ে দিন আমাকে। এবার এমকে নিজের অস্ত্র বের করলো, যেটা নিজের কপালে ঢুলতে লাগলো। এখনো সময় আছে, বল। আসলে বস, আমাকে কাজ ভার্সিটি বিপি সাইকেল করতে বলেছে। মুন্না ভয়ে সব বলে দিল। তুই সত্যি বলছিস তো? জি বস। ঠিক আছে, মানলাম, যা তোরে কম শাস্তি দিয়ে মারলাম। মুন্না কিছু বলার আগে এমকে তাকে শুট করে মেরে দিল। দেখতে দেখতে কিছুদিন কেটে গেল। বৃষ্টি আজ ভালো লাগছে না, তাই ভার্সিটিতে যায় না। গুরুত্বপূর্ণ ক্লাস থাকার জন্য রিয়া গেছে। বৃষ্টি একলা একলা বসে বোরিং হচ্ছিল, তাই বই পড়তে লাগলো। হঠাৎ বাড়ির কলিং বেল বেজে উঠল। এই সময় আবার কি আসলো? রিয়া তো এত তাড়াতাড়ি আসবে বলে মনে হয় না। যাই গিয়ে দেখি। বৃষ্টি দরজা খুলে দেখলো সেদিনের সেই ছেলেটি দাঁড়িয়ে আছে, মানে রাজ। আপনি এখানে? এই তো সুন্দরীর সাথে দেখা করতে আসলাম। রাজের মতলব বৃষ্টির কাছে ভালো লাগলো না, তাই তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিতে গেলে রাজ জোর করে ভেতরে প্রবেশ করলো। আরে ভার্সিটি বড় ভাই আসছে, কই তুমি ভিতরে নিয়ে নাস্তা দিবে সেটা না করে তুমি দরজা আটকে দিচ্ছ। দেখুন, আপনি চলে যান। যেতে তো আসিনি, তোমার সাথে একটু মজা করতে আসছি। শুনলাম আজ তোমার বাসায় কেউ নেই। এটা বলে রাজ বৃষ্টিকে ধরতে গেল, কিন্তু বৃষ্টি পালিয়ে গেল। রাজ বৃষ্টির পেছনে যেতে লাগলো, হঠাৎ তার হাত ধরে ফেললো। ছাড় আমাকে, না হলে কিন্তু ভালো হবে না। ভালো কিছু করতে আসিনি আমি। রাজ বৃষ্টির কাছে আসতে গেলে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে কোনো রকম বাইরে চলে আসলো, কিন্তু বেশি সুবিধা করতে পারলো না। তার আগেই রাজের হাতে ধরা পড়ে গেল। আজ তোমাকে আমার হাত থেকে কেউ আটকাতে পারবে না। মাহিমের উঠবি তো আমার সাথে তুমি। এটা বলে ভয়ঙ্কর হাসি দিল। মাহিম ভার্সিটি গিয়ে অতিষ্ঠ হয়ে বৃষ্টির ঠিকানা নিয়ে তার বাসায় চলে আসলো, কিন্তু এসে দেখলো যে কেউ একজন একটি মেয়ের সাথে জোরে করছে। সাথে সাথেই মাহিমের তার দেখে রাগ উঠে গেল, সাথে সাথে ধরে মারতে লাগলো। বৃষ্টি তো হাত ছেড়ে বাঁচলো। তুই এখানে কেন, আর এই মেয়ের সাথে এমন করতেছিলি কেন? সেটা তোকে বলতে বাধ্য না। এটা বলে রাজ মাহিমকে ধাক্কা দিয়ে পালিয়ে গেল। অন্য সময় তোরে দেখে নেব। আপনি ঠিক আছেন তো? জি, আপনি ঠিক সময় না আসলে কি যে হতো। তো আপনার নাম কি? বৃষ্টি। ও আচ্ছা, দেখতে তো মাশাআল্লাহ। মাহিম মনে মনে বলল। তারপর হঠাৎ বৃষ্টিকে কাছে এনে ঠোঁটে কিস করে দিল। বৃষ্টি তো অবাক, কারণ ছেলেটি নিজে বাঁচিয়ে আবার নিজেই এমন করছে। ও হে আমার উঠবি, এত ভাবলে চলবে? এখনো তো কত কিছু করার বাকি, কিন্তু আজ কিছু করছে না। উঠবি মানে? কেন ভুলে গেছো? সারা ভার্সিটিতে বলে বেরিয়েছো তুমি কার যেন উঠবি। এবার বৃষ্টি মনে হলো তার মানে এইটাই মাহিম। বৃষ্টি আগে কখনো মাহিমকে দেখেনি, তাই চিনতে পারেনি। ভার্সিটি গিয়ে যেন শুধরে নেওয়া হয় যে আমার তোমার কোনো সম্পর্ক নেই। এটা বলে মাহিম চলে গেল, আর বৃষ্টি নিজের মনে মনে কিছু ভাবতে লাগলো। ভাই, একটা খারাপ খবর আছে। রকির কাছে লোককে সাগর বলল, কি খারাপ খবর, তাড়াতাড়ি বল। বস, মিন্টু টিমকে মেরে ফেলেছে, আপনি তো শুনছেন। আসল কথা বল। বস, খবর পেয়েছি এমকে আপনার নাম জেনে গেছে আর আপনাকে খুঁজে চলেছে। খুঁজতে দে, আমি এমন জায়গায় আছি যে এমকে কেন, এমকের বাপ আসলে আমাকে খুঁজে পাবে না।
আর পেলেও আমার কিছু করতে পারবে না। আমার আশেপাশে সব ট্রেনিং প্রাপ্ত এক একটা হাইনা। সে ঠিক আছে বস, তবুও সাবধানে থাকবেন। এমকে কেমন ভয়ানক আপনার অজানা না। ঠিক আছে, তুই এখন যা, আর সকল কিছুর আপডেট দিতে থাকবি। আর হ্যাঁ, আজকে রাতে ডার্ক স্টিল কে করতে যাবে? বস, আজকের ডিলটা আপনার ছোট ভাই যাবে। না, রাজকে পাঠানোর দরকার নেই, তার জায়গায় অন্য জনকে যেতে বল। ঠিক আছে বস, এখন আমি যাই। সাগর চলে গেল, আর রকি চিন্তা করতে লাগলো কিভাবে এই এমকের হাত থেকে রেহাই পাওয়া যায়, কিভাবে তার চোখে ফাঁকি দিয়ে অবৈধ কাজগুলো করা যায়। মাহিম, অনেক তো হলো, এবার বিয়েটা করে ফেলো। বাবা, এখনো দেরি আছে। আর কত দেরি করবি? আমার কিন্তু মেয়েটিকে খুব পছন্দ হয়েছে। বাবার কথা শুনে মাহিম চোখ বড় বড় করে তাকালো। কার কথা বলছো বাবা তুমি? আরে ওই যে কি যেন নাম, হ্যাঁ বৃষ্টি। মেয়েটি কিন্তু ভারী মিষ্টি, তোর সাথে খুব মানাবে। বাবা, তুমিও শেষ পর্যন্ত শুরু করলে? কি শুরু করব? যেটা সত্যি সেটাই বলছি। তাছাড়া তুই তো তার সাথে প্রেম করিস। আরে বাবা না, যে কেউ বললেই কি বিশ্বাস করতে হবে? আরে সেই মেয়েটি রাজের হাত থেকে বাঁচার জন্য আমার নাম বলছিল, কিন্তু কোনোভাবে এটা সারা ভার্সিটি ছড়িয়ে পড়েছে। সেই সব আমি জানি না, কিন্তু এই মেয়েকে আমার পছন্দ হয়েছে। রাখো তোমার পছন্দ, এখন আমি উঠছি, অফিসে আমার কাজ আছে। ঠিক আছে কর, কিন্তু আমার কথা ভেবে দেখিস। মাহিম একটু রাগ দেখিয়ে চলে গেল। এই বৃষ্টি নামক মেয়েটির জন্য বাড়িতে এসেও বাবার সামনে থাকা যাচ্ছে না। মনে হচ্ছে জাদু করে ফেলেছে। সত্যি কি জাদু করেছে? এটা বলে মাহিম বৃষ্টির কথা ভাবতে লাগলো, কিভাবে তাকে কিস করেছে, সে সময়ের ফিলিংসটা কেমন ছিল ভাবতেই মাহিমের মনটা নিষিদ্ধ কিছু আশা জেগে উঠলো। হঠাৎ মাহিমের মন খারাপ হয়ে গেল। এটা তো আমি ভেবেই দেখিনি, একটা মেয়ের ঠোঁটে আমি কিস করেছি। না, এটা আমার করা ঠিক হয়নি। কালকেই গিয়ে মাফ চেয়ে নেব। নিজেদের আড্ডায় জায়গায় বসেছিল মাহিম, নাফিস আর বাকিরা। তখনই সেখানে বৃষ্টি আর রিয়া আসলো। বৃষ্টিকে আসা দেখে তো বাকিরা বাইরে চলে গেল। তোরা এই মেয়েকে দেখে চলে যাস কেন? ভাবি আসছে তাই তোরে একটু একা থাকার জন্য সময় দিলাম। দেখ, একদম ভালো হচ্ছে না। কিন্তু কেউ কথা শুনলো না। বৃষ্টি ইশারা দিয়ে বাইরে থাকতে বলল। আচ্ছা, জানেন ভার্সিটি এসে সবার কাছ থেকে আপনার নাম ডাক শুনে আপনাকে দেখার ইচ্ছা জেগেছিল। তারপর আপনাকে দেখে অনেকেই ভয় পায়, তাই ওই ছেলের কাছে আপনার নাম বলে বাঁচতে চেয়েছি, কিন্তু কিভাবে যেন এটা পুরো ভার্সিটি জেনে যায়। কথা বলার মাঝে বৃষ্টির কণ্ঠ বেঁধে যাচ্ছে সেটা মাহিম বুঝতে পারলো। বৃষ্টি একটু থেমে আবারও বলতে লাগলো, আপনি তো সবসময় মেয়েদের সম্মান করেন, ইজ্জত বাঁচান, তাহলে কিভাবে গতকাল আপনি আমাকে? এইটুকু বলে বৃষ্টি কান্না করতে লাগলো। মাহিমের কাছে ব্যাপারটি খুব খারাপ লাগলো, তখন একটু বেশি রেগেছিল। সেই জন্য আমি খুবই দুঃখিত। আসলে তখন আমি একটু রেগেছিলাম। আপনার রেগে থাকার সাথে কি যায় আসে? আর ক্ষমা চাইলে কি আমার ইজ্জতে যে দাগ পড়েছে সেটা যাবে? সেটাও ঠিক। এটা বলে মাহিম কিছু একটা ভাবলো, তারপর বৃষ্টির দিকে তাকালো। আচ্ছা, আমি হয়তো তোমার সাথে যেটা করেছি সেটা ফিরিয়ে এনে দিতে পারবো না, কিন্তু এর সমাধান আমার কাছে আছে। কি? আগে চোখ মুছেন। মাহিমের কথা শুনে বৃষ্টি নিজের চোখ মুছে নিল। তারপর মাহিম বৃষ্টির হাত ধরে বাইরে আসলো। কিরে ব্রো, কোথায় যাচ্ছিস? আমার সাথে আয়, গেলেই বুঝতে পারবি। মাহিম বৃষ্টির হাত ধরে যেতে নিলে সবাই এটা লক্ষ্য করলো, আর সবাই ভিন্ন কথা ছড়াতে লাগলো। মাহিম বৃষ্টিকে নিয়ে কাজী অফিসে চলে আসলো, যা দেখে বৃষ্টি সহ বাকিরা তো অবাক। কিরে মাহিম, তুই হঠাৎ এখানে? ভিতরে চল, আজ বৃষ্টিকে আমি নিজের করে নেব। কি বলিস? তুই এভাবে কেন? বেশি কথা বলিস না, ভিতরে গিয়ে সব ঠিক কর। আচ্ছা। আপনি এটা কি করছেন? এরা ছাড়া আমার কোনো উপায় নেই। তাছাড়া এটুকু বিশ্বাস করতে পারো, তোমাকে আমি অমর্যাদা করব না। বৃষ্টি মাথা নিচু করে নিল। রিয়া শুধু পাশে দাঁড়িয়ে দেখছে। কিছু সময় মাঝে সব ঠিক হয়ে গেল। মাহিম কাগজে স্বাক্ষর করে দিল। বৃষ্টি নাও, স্বাক্ষর করো। বৃষ্টি কিছু সময় ভেবে স্বাক্ষর করে দিল, তারপর ইসলামী অনুযায়ী বিয়ে করে নিল। ব্রো, তাহলে তুই আজ থেকে বিবাহিত? হ্যাঁ, কিন্তু ওই কথাগুলো যেন আমাদের মাঝে থাকে। আচ্ছা ঠিক আছে। উনি যে কি করতে যাচ্ছে আমি বুঝি না। বৃষ্টি মনে মনে বলল, রিয়া, তোমার বান্ধবীকে নিয়ে বাসায় যাও। আচ্ছা। বৃষ্টি, তোমার ফোন দাও।
বৃষ্টি কোনো কথা ছাড়া ফোন বের করে দিল। মাহিম নিজের নাম্বার তুলে কল দিল। প্রথমেই আমার নাম্বার, কোনো দরকারে কল দিও। বৃষ্টি আর রিয়া চলে গেল আর মাহিম নিজের বন্ধুদের কাছে আসলো। রে ট্রিট দিবি না? পরে দেব, এখন আমাকে এক জায়গায় যেতে হবে। কিন্তু মাহিম কারো কথা শুনলো না, চলে গেল। বৃষ্টি বিয়ে করে ফেললি? তোর পরিবারে কি বললি? সেই চিন্তা করছি। তখন তুই বাধা দিলি না কেন? সেই শক্তি আমার ছিল না। ভালোবেসে ফেলেছিস? না, তাহলে বাদ দে, আমাকে একা থাকতে দে এখন। ওকে, কিছুদিন পরে বাড়ি যেতে হবে, সব ভেবে রাখ। সেটাই বলতে হবে না। মাহিম, তুমি কি সত্যি বলছস? জি বাবা, আমি সত্যি বলছি, তোমাকে জানাতে পারিনি। কোনো ব্যাপার না, বিয়ে করছিস ভালো কথা, কিন্তু মেয়েটারে আমার সাথে দেখা করাস। ঠিক আছে বাবা। পরের দিন বৃষ্টি ভার্সিটিতে আসলে রাজ তার পথ আটকায়। বৃষ্টি শুধু আশেপাশে মাহিমকে খুঁজতে থাকে। ওরে সুন্দরী, তুমি যাকে খুঁজছো সে তো নেই, আজকে বাঁচাবে। আমি তো তার ভরসায় চলি না, আমি আল্লাহর ভরসায় চলি। আর মাহিম তো উসিলা মাত্র। খুব তো ফটার ফটার করছিস। এই, এরে আমার গাড়িতে তোল। কে কারে গাড়িতে তুলবে রাজ? নাফিস এসে বলল, এই দেখ, মাহিমের চামচা চলে আসছে। তো তোরে কি নতুন করে কিছু পানিশমেন্ট দিতে হবে? রাজ কিছু একটা বলল না, চলে গেল। ভাইয়া, বৃষ্টির রুম দেখিয়ে দিয়ে আয়। ভাইয়া, আমি চিনি, আমি যেতে পারবো। মায়া যেখানে নিয়ে যাচ্ছে সেখানে যাও। আচ্ছা ভাইয়া। মায়া বৃষ্টি নিয়ে একদম ভার্সিটি ভিআইপি রুমে চলে আসলো। আপু, আমাকে এখানে নিয়ে আসলে কেন? ভেতরে যাও, গেলে বুঝতে পারবে। আচ্ছা। বৃষ্টি অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করলো। ভেতরে গিয়ে দেখলো সভাপতির সাথে মাহিম বসে আছে, তাই একটু স্বস্তি পেল। বৃষ্টি, আমার পাশে বসো। মাহিমের কথা শুনে বৃষ্টি তার পাশে বসলো। বাহ, মাহিম তোর পছন্দ আছে বলতে হবে। তো মা, আমি কে তুমি জানো? জি, আপনি ইউনিভার্সিটির সভাপতি? ঠিক, কিন্তু আরেকটি পরিচয় আছে, আমি হলাম মাহিমের বাবা। সরি, আমি চিনতে পারিনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো মামনি, তোমার কি বিয়েতে মত ছিল? বৃষ্টি মাহিমের দিকে তাকিয়ে মাথা নেড়ে সায় দিল। তোমার পরিবার কি মানবে? আর তোমার বাসা কোথায়? আমার বাসা কুষ্টিয়া। আমি সৈয়দ আশরাফুল ইসলামের নাতি। আমার বাবার নাম আমির। নাম শুনে সালাম সাহেব কিছু একটা ভাবতে লাগলো। মাহিম, বৃষ্টির পরিবার কুষ্টিয়া খুবই নাম ডাক, ওর বাপ দাদাকে সবাই সম্মান করে। যদিও আমি একবার গিয়েছিলাম, তারা খুবই ভালো মানুষ। আমি চাই তুই নিজে গিয়ে ওদের মন জয় করে বৃষ্টিকে আমার ঘরের পুত্রবধূ করে আনবি। কিন্তু বাবা, আমাদের পরিচয় দিয়ে তো। না, তারা যেমন খাঁটি, আমিও চাই তুই নিজের নাম ডাক নয়, মন জয় করে ভালোবাসা দিয়ে ওদের মনে জায়গা করে নিবি। মাহিম বৃষ্টির দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠিক আছে বাবা। আচ্ছা ঠিক আছে, এখন তোমরা আসতে পারো। বৃষ্টি, তুমি যাও, আমি একটু পর আসছি। বৃষ্টি মাহিমের কথা শুনে রুম থেকে বেরিয়ে গেল। এত সময়ে মনে হচ্ছিল তার দম আটকে যাবে। রুম থেকে বের হয়ে বড় নিঃশ্বাস ফেলল। বাবা, তুমি কি শিওর? হ্যাঁ মাহিম, আমি শিওর। কিন্তু একটা কথা, তুমি ওখানে ওই পরিবারের কারোর সাথে ঝামেলা হলে, এমনকি মেরে রক্তাক্ত করে দিলেও তুমি কারো গায়ে হাত তুলবে না। এটা কেমন কথা বাবা? আমি যেটা বলছি সেটাই। আমির সৈয়দ খুবই কড়া একজন মানুষ, কেউ ভুল করলে সেটা তিনি পরাস্ত করেন না। বাবা, এটা পরিবার নাকি অন্য কিছু? এখনো তো কিছুই হলো না, তুমি যাও, তারপর বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি এখন উঠছি। সবকিছু তো ভাবতে হবে যে ওই পরিবারে কিভাবে ঢুকবো। মাই সান, বেস্ট অফ লাক। মাহিম তার বাবার রুম থেকে বেরিয়ে গেল। বারান্দায় দাঁড়িয়ে দূর থেকে দেখতে পেল বৃষ্টি তার বান্ধবীদের সাথে বসে আড্ডা দিচ্ছে, মাঝে মাঝে হাসছে। এটা দেখে মাহিম তো ফিদা হয়ে যাচ্ছে। আস্তে আস্তে বৃষ্টির প্রেমে পড়ে যাচ্ছে। মাহিম কাউকে ফোন দিল। শোন, যেভাবেই হোক এই পরিবারে ঢুকানোর ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে। ফোন কেটে মাহিম কি করবে সেটাই ভাবতে লাগলো। আজ অনেকদিন পর সৈয়দ পরিবারের মেয়ে বাসায় ফিরেছে। অনেকদিন বলতে মাত্র 3 মাস, কিন্তু এদের কাছে অনেকদিন। আরে কোথায় তোরা? আমার মেয়ে আসছে এতদিন পর, তোদের কোনো গোছ গাছ নেই? আমার মেয়ের পছন্দের খাবার রান্না কর।
সেটা তোমাকে বলতে হবে না। আমিনা বেগম বললেন। আচ্ছা ম্যাম, আজকে কে আসছে? একটি চাকর জিজ্ঞেস করলো জেসমিনকে। আমার আপু আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, 3 মাস পর বাসায় ফিরছে, তাই এত আনন্দ। ও আচ্ছা। বিকেল 5টা, সৈয়দ বাড়ির সামনে একটা গাড়ি এসে থামলো। বৃষ্টি গাড়ি থেকে বেরিয়ে দেখলো সবাই দাঁড়িয়ে আছে। সবাইকে আস্তে আস্তে জড়িয়ে ধরলো। অনেকদিন পর নিজের পরিবারের কাছে এসে বৃষ্টি খুব খুশি, সাথে বৃষ্টির পরিবারও। মামুনি ভিতরে চলো। বাবা, আমার ব্যাগ। তোমার ব্যাগের চিন্তা করতে হবে না। মেঘ, বৃষ্টির ভাই আকাশ ডাকলো। জি মালিক বলেন। এমন নাম শুনে ব্যক্তিটার দিকে তাকিয়ে বেশ অবাক হলো। বৃষ্টি কিছু সময় তাকিয়ে থেকে আবারও নিজের পরিবারের সাথে কথা বলতে বলতে ভেতরে প্রবেশ করলো। মেঘ ব্রিফকেস নিয়ে বাড়ির ভেতরে আসলো। মেঘ, জিনিসগুলো তোমার ম্যামের ঘরে নিয়ে যাও। ঠিক আছে। মেঘ জিনিসগুলো নিয়ে উপরে চলে গেল। আম্মু, আমি ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে মা, ফ্রেশ হয়ে আয়, তারপর খেয়ে নিবি। ঠিক আছে। বৃষ্টি নিজেদের রুমের কাছে চলে আসলো। তখনই মেঘের সাথে দেখা। এখানে কতদিন ধরে কাজ করছো? এই তো ম্যাম, 1 সপ্তাহ হচ্ছে। আপু, আমাদের জন্য কিছু আনছিস? আমার রুমে আয়। মেঘ, তুমি নিচে যাও, তোমাকে ডাকছে। জেসমিন বলল। এটা কি জেসমিন? মেঘ, তোর বড় নাম ধরে কেন ডাকছিস? তোমার এত বড়, তুমি কেন ডাকছো? বেশি কথা বলছিস। বৃষ্টি একবার মেঘের দিকে তাকিয়ে নিজের রুমে ঢুকে পড়ল। তুমি নিচে যাও। মেঘ নিচে চলে আসলো। সবাই খাওয়া দাওয়া করছে আর মেঘ পেছনে দাঁড়িয়ে আছে। বৃষ্টি একবার খেয়াল করেও কিচ্ছু বলল না। বৃষ্টি, বেশি করে খা, এই কয়েকদিনে একদম শুকাই গেছিস। কি যে বলো ভাইয়া, আমি আগের মতোই আছি। তোর ভাই একদম ঠিক বলেছে। মেঘ, তোর ম্যামকে স্যালাড এনে দে। ঠিক আছে বাবু। মেঘ কিচেনে থেকে এনে দিল। বৃষ্টি খাবার খেতেছিল, তখন সে বেসন খেলো। সাথে সাথে মেঘ পানি ধরলো মুখের কাছে। বৃষ্টি সাথে সাথেই খেয়ে নিল। দেখে শুনে খাবি তো? দেখি তো খাচ্ছি। আম্মু, এখন আমি খাবো না, খুব টায়ার্ড লাগছে। ঠিক আছে, গিয়ে ঘুমা। বৃষ্টি খাওয়া রেখে উঠে চলে গেল। সবাই খাওয়া দাওয়া শেষ করে নিজেদের মতো চলে গেল। মেঘ আর কাজের মহিলা সব গুছিয়ে তারা খেতে লাগলো। কিরে মাহিম, কোথায় আছিস তুই? এই তো একটু অফিসের কাজে বাইরে আসছি। 1 সপ্তাহ হতে গেল, তোর কাজ এখনো শেষ হয়নি? এবারের কাজটা একটু দেরি লাগতে পারে। তাও কতদিন লাগবে? জানি না, ওখানের খবর বল, সব ঠিক আছে তো? একদম ঠিক আছে। ভাবি বাসায় গেল, বিদায় দিতে আসলি না? ফোনে কথা হচ্ছিল। ও আচ্ছা। এখন রাখছি, বৃষ্টি ফোন দিচ্ছে। ওকে। নাফিসের ফোন কেটে বৃষ্টি ফোন ধরলো। বৃষ্টি বলো। তো তোমার কাজ কেমন চলছে? চলছে ভালোই। খুব ভালো কাজ করছো। আমার কিন্তু একটুও ভালো লাগছে না। পাগলে চিন্তা করো না, ভালো কিছু পেতে হলে একটু খারাপ সময় পার করতে হয়। খাইছো? খেয়েছি। কিছু সময় কথা বলে ফোন রেখে দিল। মেঘ, মেঘ, আমির সাহেব জোরে জোরে ডাকতে লাগলো। জি বাবু বলেন। গাড়ি রেডি কর, আমি একটু বাইরে যাব। আচ্ছা ঠিক আছে। মেঘ বাইরে গিয়ে গাড়ি ঠিক করে দাঁড়িয়ে আছে। কিছু সময় পরে আমির আসলো। চলো যাওয়া যাক। কোথায় যাবেন বাবু? চল, গ্রামের রাস্তা চলতে থাক। ঠিক আছে বাবু। মেঘ গাড়ি চালাতে লাগলো আর আমির পাশে বসে আছে। আমির এটা ওটা বলছে আর মেঘ শুধু শুনছে আর হ্যাঁ বলছে। গ্রামের স্কুলের পর আসলে হঠাৎ কিছু ছেলে গাড়ি আটকালো। তোমরা আমার গাড়ি আটকালে কেন? চাচা, আজ তো দেখলাম আপনার মাইয়া আসছে, এবার তো অন্তত বিয়েটা দিয়ে দিন আমার সাথে। দেখ নিশান, ফালতু কথা বলার সময় নেই আমার। তোর বাবা একজন সম্মানিত লোক, তাই তোরে কিছু বলি না। তার মানে এই না যে তোকে আমি ছেড়ে দেব। পরের বার যেন আমার সামনে না দেখি। ভালোভাবে এতদিন বোঝাচ্ছি, শুনলি না। খারাপ কিছু হলে দোষ দিতে পারবি না। আর এটা কি, তোর কোনো মেয়ের পোষা কুকুর? এই কথা শুনে আমির তো রেগে গেল। গাড়ি থেকে বের হতে গেলে সাথে সাথে মেঘ ধরে ফেললো। বাবু, রাস্তার কুকুর গেউ গেউ করলে কি আমরাও গেউ গেউ করবো? তার থেকে চুপ থাকুন। এই তুই কে রে আমাদের? মেঘ, এখানে থাকতে হবে না, গাড়ি চলা। মেঘ দেরি না করে গাড়ি চালাতে লাগলো। বাবু, এরা কারা? আর বলিস না, বৃষ্টিকে নিশান পছন্দ করে। স্কুল থেকে বৃষ্টিকে জ্বালিয়ে মারছে। ওর জন্য আমার মেয়ে শান্তিতে স্কুল কলেজ করতে পারে না। ও আচ্ছা।
সন্ধ্যার আগেই মেঘার আমির বাড়িতে ফিরে আসলো। এসে দেখলো বাড়িতে কিছু লোকজন আসছে। আমির ভেতরে যেতেই লোকটি উঠে দাঁড়ালো। আরে আপনার জন্য তো কখন থেকে অপেক্ষা করছি। আমার বাড়িতে আসার কারণ কি এমপি সাহেব? আরে বাইরে থেকে আসলেন, একটু বসুন। আমির গিয়ে সোফায় বসলো। বাড়ির মহিলাদের ভেতরে যেতে বলল ইশারা দিয়ে। ছকিনা, নাস্তা দিয়ে যা। এইসবের দরকার নেই, কাজের কথায় আসি। বলেন। ওই যে পাশের গ্রামে আপনার 10 একর জমি আছে, ওইটা আমার লাগবে। আমি সেখানে একটা ফ্যাক্টরি খুলবো। ওই জমিতে কয়েক শত মানুষের জীবন বেঁচে আছে, আমি ওই জমি আপনাকে দিতে পারবো না। আরে অনেক টাকা দেব, যেটা আপনি ভাবতেও পারবেন না। এর আগেও আপনাকে বলেছিলাম যে আমি জমি নিয়ে কখনো আমার কাছে আসবেন না, কিন্তু শুনেন না কেন? আমির ভাই, ওই জমিতে আমার নজর পড়েছে, তাই আপনাকে ভালো করে বোঝালাম, কিন্তু আপনি তো শুনছেন না। এমন কথা শুনে আকাশ রেগে গেল আর এমপির দিকে তেড়ে যেতে নিলে আমির নিষেধ করেন। আপনার ছেলের রক্ত গরম, কিন্তু একবার ভাবুন, যদি রাতে আপনার ছেলে আপনার বাড়িতে না ফেরে, আবার ধরুন আপনার মেয়ে নিখোঁজ, তখন কি করবেন? বাবা, এমপি আমাদের বাসায় এসে থ্রেট দিয়েছে। আকাশ চুপ থাক। দেখুন এমপি সাহেব, আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। 100 কোটি দেব, ভেবে দেখুন। লাগবে না, এখন আসতে পারেন। আচ্ছা, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি। এই জমি তো আপনি রক্ষা করতে পারবেন না, কারণ এই জমির ওপর আমার নজর থাকলেও এর মূল্যে অন্যজন, তাই সাবধান। এটা বলে এমপিও তার লোক নিয়ে চলে গেল। আমির সাহেব চিন্তা করতে লাগলো। বাবু চিন্তা করবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন। এটা বলে এমপি চলে যাওয়ার দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। বাবা, তুমি চাইলে তো এমপির সাথে বোঝাপড়া করতে পারতে। আকাশ, একটা কথা শুনে রাখ, সবসময় গায়ের জোর দেখলে চলে না। আচ্ছা, এখন এইসব কথা বাদ দে। তারপর রাতের অন্ধকারে 3 বন্ধু মদ খেয়ে বাসা ফিরছে। নিশান, গাপ্পি আর পায়েল। হঠাৎ তাদের সামনে বাইক নিয়ে একজন দাঁড়ালো। বাইকের আলো একদম তাদের মুখের ওপর লাগছে। কোন শালারে রাস্তার মাঝে বাইক থামিয়ে ডিস্টার্ব করছিস? তোর শালা না, জমদূত। আমার এলাকায় এসে আমাকেই থ্রেট দিচ্ছিস? কে রে তুই? একটু বলি বুঝতে পারবি। হঠাৎ লোকটির গায়ে আলো জ্বলতে লাগলো। এটা দেখে 3 জন ভয় পেয়ে গেল। নিশান, পালা, ভূত। একজনের এমন কথা শুনে হাসি পেল। আরে আমি ভূত না, জলজান্ত একজন মানুষ, কিন্তু ভূতের থেকে বেশি ভয়ানক আমি। দেখ কি জোকারের পোশাক পরে এসে আমাদের ভয় দেখাস। রাস্তা ছাড়, আমার বাড়ি ফিরবো। ফিরবি ফিরবি। আচ্ছা, কে তুই বলতো? এমকে, মাফিয়া কিং এমকে। এইসব কিং ফিং আমরা চিনি না। একটু পরেই বুঝতে পারবি। এটা বলে বাইক থেকে একটা চাবুক নিল, যেটাই কাটা লাগানো ছিল। সামনে কি করছে ব্যক্তিটি 3 জন বুঝতে পারছে না নেশার কারণে। শুধু এটাই বুঝতে পারলো লোকটি তাদের উপর আক্রমণ করলো। এমকে চাবুক দিয়ে 3 জনকে মারতে লাগলো। 3 জন কাটা মুরগির মতন ছটফট করতে লাগলো আর চিল্লাতে লাগলো। এখন রাত 12টা, সবাই ঘুম, নাহলে এই চিৎকার শুনে এত সময়ে অনেকেই বাড়ি থেকে বেরিয়ে আসতো। তোরা গ্রামের ছেলে, কোথায় মেয়েদের সম্মান করবি সেটা না করি তুই আরো বিরক্ত করিস। আজ তোদের এমন মার দিব যে মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবি। এটা বলে খুব জোরে জোরে মারতে লাগলো। আর 3 জন তো আকুতি মিনতি করতে লাগলো। 3 জন মাটিতে গড়াগড়ি খেতে লাগলো। শরীর থেকে রক্ত বের হচ্ছে। এমকে মারা থামিয়ে দিল। পরের বার যদি এমন করতে দেখি, তাহলে তোদের লাশটাও দেখার মতো রাখবো না, এমন করে মারবো। এটা বলে এমকে চলে গেল। আর 3 জন জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে রইল। সকালে খাবার টেবিলে বসে সবাই নাস্তা করছে। তখন আকাশ বলল, আপু, সকালে কিছু শুনতে পাচ্ছ? কই না তো, কি হয়েছে? আরে, নিশান আর তার বন্ধুদেরকে কে যেন গতকালকে খুব মেরেছে। তাদের দিকে তাকানোর মতো অবস্থা নেই। খুব জঘন্যভাবে মেরেছে। কে মেরেছে? সেটাই তো বলতে পারছি না, কিন্তু নিশান বলল এমকে নামের কোনো মাফিয়া কিং। কে এই কিং জানি না, কিন্তু খুব ভালো একটা কাজ করেছে। বাবা, তুমি ঠিক বলেছ। ওর জন্য আমি আমার বনু শান্তিতে বাইরে যেতে পারতো না। বাবা, আমার একটু বাইরে যাবার লাগতো। তো যা। বলছিলাম যে মেঘকে যদি আমার সাথে পাঠাতে। এখন তো দেখছো শান্তি দিয়ে বাইরে যাওয়াই মুশকিল। মেঘ, জেসমিন কোথায় যাবে নিয়ে যাস। মেঘ, জেসমিন কোথায় যাবে নিয়ে যাস। ঠিক আছে বাবু। না, জেসমিনের হাব ভাব তো ভালো ঠিকছে না।
जाल में कुछ करा है। বৃষ্টি মনে মনে বলল, আব্বু আমি ওর সাথে যাই, অনেক দিন হলো আসলাম, একটু ঘোরা হয়ে যাবে। ঠিক আছে যাস। কোথায় ভাবলাম নিজের সাথে একটু আলাদা সময় কাটাবো, কিন্তু আপুর জন্য হলোই না। তোর? জেসমিন মনে মনে বলল। দুজন রেডি হয়ে নিচে নেমে আসলো। এক একজন এক একটা করে পড়ি যেন। সেটা বললেও ভুল হবে হয়তো। মেঘ বাইরে দাঁড়িয়ে আছে। দুজন বাইরে আসলে মেঘ এক ধানে তাকিয়ে আছে। কার দিকে তাকিয়ে আছে বোঝা মুশকিল। এই যে মিস্টার, এভাবে হা করে তাকিয়ে না থেকে চলুন। বৃষ্টি এটা বলেই সামনের সিটে বসলো। যা দেখে জেসমিনের একটু রাগ হলো, তবুও কিছু বললো না। মেঘ গাড়ি চালানো শুরু করলো। কোথায় যাবেন ম্যাম? কতবার বলছি আমাকে নাম ধরে ডাকতে, তাও সরি, সেটা পারবো না। জেসমিন এত প্যাচাল না পেরে বল কোথায় যাবে? আমাকে পাবলিক লাইব্রেরিতে নিয়ে চলো। মেঘ জেসমিনের কথা শুনে সেদিকে নিয়ে যেতে লাগলো। জেসমিন সামনে ক্যামেরাতে মেঘের দিকে তাকিয়ে আছে, সেটা বৃষ্টি খুব ভালো করেই খেয়াল করছে। পাবলিক লাইব্রেরির সামনে চলে আসলে বৃষ্টি বলল, যা, তোর কি কি লাগবে নিয়ে আয়, আমরা এখানে আছি। আপু মেঘ আমার সাথে যাক। একলাই যা, ওর যেতে হবে না। জেসমিন চলে গেল। গাড়ির বাইরে এসে দুইজন দাঁড়িয়ে আছে, কারো মুখে কথা নেই। মেঘ, তুমি হয়তো জেসমিনের ব্যবহারে কিছু বুঝতে পারছো। ছোট মানুষ, আমি কিছুই মনে করছি না। আপনি যেন আবার পটে যান না। সেটা পরের বিষয়। কিছু কথা বলতেছিল, তখন সেখানে বৃষ্টি পরিচিত এক বান্ধবীর সাথে দেখা। কি রে, কেমন আছিস? এই তো ভালো, তুই? আমিও ভালো আছি। এটা কে রে, দুলাভাই নাকি? খুব হ্যান্ডসাম কিন্তু। এই কথা শুনে মেঘ অন্যদিকে তাকালো, আর বৃষ্টির লজ্জা পেল। আরে গাধা, পোশাক দেখে চিনিস না? এটা আমাদের বাসার কাজের লোক। বৃষ্টি ফিসফিস করে বলল, দেখে মনে হচ্ছে না। মেঘ বৃষ্টির দিকে দেখলো দুজন গল্প করছে। হঠাৎ মেঘ একটু পাশে খেয়াল করে দেখলো কেউ একজন বৃষ্টির দিকে বন্দুক তাক করে আছে। মেঘ তাড়াতাড়ি বৃষ্টির কাছে এগিয়ে গিয়ে টান দিয়ে সরিয়ে দিল। সাথে সাথে একটা গুলি মেঘের বাম হাতে ছুঁয়ে বেরিয়ে গেল। ম্যাম, আপনি তাড়াতাড়ি গাড়িতে বসেন। বৃষ্টি এখনো বুঝতে পারছে না কি হচ্ছে। মানে? যেটা বলছি সেটা করেন। চারপাশে হইচই শুরু হয়ে গেছে। মেঘ তাকিয়ে দেখলো যে গুলি চালিয়েছে সে সেখানে নেই, বৃষ্টির বান্ধবী চলে গেছে। জেসমিন দ্রুত এসে দেখলো মেঘের হাত থেকে রক্ত বের হচ্ছে। কিভাবে হলো? তোমার হাত থেকে তো প্রচুর রক্ত বের হচ্ছে। এই কথা শুনে বৃষ্টি গাড়ি থেকে বেরিয়ে আসলো। বৃষ্টি তো কান্না করে দিচ্ছে। মেঘ, তুমি তাড়াতাড়ি গাড়িতে বসো, আমাদের এক্ষুনি হসপিটালে যেতে হবে। ম্যাম, সেটা দরকার হবে না, একটু বেঁধে দিলে ঠিক হয়ে যাবে। এত কথা বলো কেন? আমি যেটা বলছি সেটা করো। বৃষ্টি রাগ দেখি বলল। নিজের বোনের এত রাগের কারণে জেসমিন বুঝলো না। মেঘ বৃষ্টির রাগি ফেস দেখে গাড়িতে উঠে বসলো। বৃষ্টি নিজে গাড়ি চালিয়ে সিটি হসপিটালে আসলো। জরুরি বিভাগে দিয়ে মেঘের হাতে ব্যান্ডেজ করে নিল, আর কিছু মেডিসিন ফার্মেসি থেকে কিনে নিল। আপু, এই সব কিভাবে হলো? কেউ একজন আমার উপর হামলা করেছিল, আর কোনো কথা বলবি না। বৃষ্টি গাড়ি চালিয়ে নিজের বাড়িতে চলে আসলো। তিনজন বাড়ির মাঝে প্রবেশ করলো। আমির, আকাশ, আমিনা সবাই ড্রয়িং রুমে বসেছিল। মেঘের এমন অবস্থা দেখে আমির বিচলিত হলো। মেঘ, তোর এই অবস্থা কিভাবে হলো? আসলে বাবা, আপুর উপর কেউ গুলি করেছিল, আর আপুকে বাঁচাতে গিয়ে মেঘের হাতে গুলি লেগেছে। কি? কে আমার মেয়েকে গুলি করেছে? আর বৃষ্টি, তুই ঠিক আছিস তো? মা, আমি একদম ঠিক আছি, মেঘের গুলি লেগেছিল। মেঘ, আমার গুলি কি ভিতরে ঢুকে গিয়েছিল? আরে না স্যার, হাত ছুঁয়ে বেরিয়ে গেছে। মেঘ, তোমাকে যে কিভাবে ধন্যবাদ দিই, কিন্তু সারা জীবন তুমি আমাকে ঋণী করে রাখলে। আপনি আমার মালিক, তেমন আপনার পরিবারও আমার মালিক, তাই তোমার উপর আমি মুগ্ধ। আচ্ছা, তোমার রুমে গিয়ে রেস্ট নাও। হঠাৎ আমির ফোনে একটা কল আসলো। তোর বাড়ির কাজের ছেলের জন্য তোর মেয়ে বেঁচে গেল, কিন্তু পরের বার নাও বাঁচতে পারে। এটা বলে ফোন কেটে দিল। বৃষ্টির ওপর এমপির লোক আক্রমণ করেছিল। বৃষ্টি, এখন থেকে সাবধানে চলাফেরা করবি, আর তোমরা সকলে। আচ্ছা। মেঘ নিজের রুমে এসে শুয়ে পড়ল। মেঘ নিজের রুমে শুয়ে আছে। রাতে খেতে বাইরে যায়নি, কারণ হাতের ব্যথা একটু বাড়ছে। দিনের টেবিলে বসে সবাই খাওয়া দাওয়া করছে। আমেনা, মেঘ ছেলেটা তো আসল না, ওর হয়তো গুলি লাগার জায়গায় ব্যথা হয়েছে। ওর খাবার আমি পাঠিয়ে দিচ্ছি ছকিনা খালাকে দিয়ে।
আম্মু, আমি বলছিলাম কি খাবারটা আমি নিয়ে যাই, আমার জন্যই তো সে আঘাত পেয়েছে। বৃষ্টি ঠিক আছে, যা। বৃষ্টি নিজে একটু খেয়ে মেঘের জন্য খাবার নিয়ে মেঘের রুমে ঢুকলো। বৃষ্টি গিয়ে দেখলো মেঘ হাতের ব্যথায় ছটফট করছে, ঘুমাতে পারছে না। মেঘ, আয় মেঘ, ঘুম থেকে উঠে খেয়ে ওষুধ খেয়ে নাও। কারোর মিষ্টি কণ্ঠ শুনে মেঘের ঘুম ভেঙে গেল, শোয়া থেকে উঠে বসলো। আরে ম্যাম, আপনি এখানে? তোমার খাবার নিয়ে এসেছি, খেয়ে নাও। আরে আমাকে ডাকলি তো হতো। বেশি কথা বলো না, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে এসে খেয়ে নাও। আমার কিন্তু তোমার উপর এখনো খুব রাগ। মেঘ বৃষ্টির অবস্থা বুঝতে পেরে কোনো রকম গিয়ে ফ্রেশ হয়ে আসলো। দিন ম্যাম। মেঘ নিজের হাতে খেতে গেলে বৃষ্টি চোখ গরম করে তাকালো। যা দেখে মেঘ কিছু বলল না। বৃষ্টি নিজ হাতে খাইয়ে দিল, তারপর মেডিসিন খাইয়ে দিল। আমার জন্য তুমি নিজের জীবন বাজি রাখলে কেন? সেটা আপনি বুঝবেন না ম্যাম, আপনি এখন রুমে যান, অন্যরা দেখলে রাগ করতে পারে। রাতে সমস্যা হলে আমাকে কল করবে। তারপর আর কিছু সময় থেকে বৃষ্টি সেখান থেকে চলে গেল। এমপি নিজের রুমে ঘুমিয়ে আছে, চারপাশে টাইট সিকিউরিটি দেওয়া। হঠাৎ এমপির বাড়ির সামনে একটি বাইক এসে থামলো। বাইকে যে বসেছিল তার গায়ে এক ভিন্ন ধরনের পোশাক, মাঝে মাঝে লাইটিং এর মতো জ্বলে উঠছে। আগন্তুক চারপাশে নজর দিয়ে তাকিয়ে দেখলো চারপাশে সিসিটিভি ক্যামেরা। তাই নিজের ফোন বের করে চারপাশে ক্যামেরা নিজের আয়ত্তে আনলো। তারপর কিছু গ্যাসের বোতল ভেতরে ছুঁড়ে মারলো। চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়লে সকল গার্ড ঘুমে ঢলে পড়ল। আগন্তুক খুব সহজে বাড়ির ভেতরে প্রবেশ করলো। আস্তে আস্তে এমপির রুম খুঁজে সেই রুমে প্রবেশ করলো। আগন্তুক দেখলো যে এমপি খুব আরামে ঘুমিয়ে আছে। তাই একটা বুদ্ধি করলো, নিজের বাইকের চাবিটা খুব ইউনিক, তাই একটু শক দিল। সাথে সাথে এমপি লাফ দিয়ে উঠলো। কে তুই, আর আমার রুমে এত রাতে কিভাবে আসলি? আমি কে দেখবি? এটা বলে আগন্তুক নিজের পোশাকের লাইট অন করলো। সাথে সাথে পোশাকের উপর এমকে লেখা ভেসে উঠলো। মাফিয়া কিং এমকে, আপনি আমার বাসায় কেন? আসলাম তোর সাথে দেখা করতে, তুই আজকাল খুব বেশি বেড়ে গেছিস। আমি কি করেছি? তুই সৈয়দ বংশের দিকে নজর দিয়েছিস? আমি তো ওদের শুধু জমিটা কিনতে চাই, তাও অন্যায় কাজ করার জন্য। আর ভালো করে জানিস আমি এসব পছন্দ করি না। পরের বার যদি তোর নজর ওই জমি কিংবা ওই পরিবারের উপর পড়ে তাহলে খুব খারাপ হবে, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আর এমন ভুল হবে না। গুড, মনে থাকলেই ভালো। এমকে নিজের পোশাকের লাইট অফ করে দিল। কিছু সময় মাঝে এমপির বাড়ি থেকে এমকে গায়েব হয়ে গেল। এত সময় তো এমপির অবস্থা খুবই খারাপ। সে তাড়াতাড়ি পানি খেয়ে নিজের ফোন নিয়ে একজনকে কল দিল। হ্যালো, এত রাতে ফোন দিয়েছিস কেন? ভাই এমকে আমার বাসায় আসছিল। তুই তুই ঠিক আছিস তো? আমি একদম ঠিক আছি, কিন্তু আমাকে থ্রেট দিয়ে গেল। ঠিক আছে, তুই কয়েকদিন চুপ থাক এ বিষয়ে, বাকিটা আমি দেখছি। আচ্ছা ঠিক আছে। এখন চিন্তা না করে ঘুমিয়ে পড়। তুমি এত রাতে বাইরে থেকে আসছো কেন? হঠাৎ এমন কথা শুনে থমকে গেল মেঘ। আসলে ম্যাম আমার ঘুম হচ্ছিল না, তাই বাইরে পুকুর পাড়ে বসেছিলাম। এত রাতে বাইরে যাওয়া ঠিক হয়নি, যাও রুমে গিয়ে ঘুমাও। ঠিক আছে ম্যাম, আর আপনিও। মেঘ নিজের রুমে চলে গেল আর বৃষ্টি উপরে নিজের রুমে। হঠাৎ বৃষ্টির ঘুম ভেঙে যায়, এই জন্য মেঘকে দেখতে আসলো নিচে। কিন্তু মেঘের রুমে যাবার আগে বৃষ্টি দেখলো মেঘ বাইরে থেকে ভেতরে আসছে। এখন কেমন লাগছে মেঘ? ভালো আছে বাবু। আমার সাথে বাইরে যেতে পারবি তো? কোথায় যাবেন বাবু? এই একটু বাজারে যাব। আচ্ছা ঠিক আছে। বাবা, মেঘটা অসুস্থ, উনি আজ নিয়ে যেতে হবে না। বাবা, জেসমিন ঠিক বলেছে। আকাশ, আজ গিয়ে তোর ছোট বোনকে নিয়ে আসিস, আমি আর যাচ্ছি না। ঠিক আছে বাবা। মেঘ টুকটাক কাজ করছে, যেটা উপরে থেকে বৃষ্টি লক্ষ্য করছে। এই কিছুদিনে মেঘ মাঝে সবার কাছে নিজের বাড়ির লোকের মতো হয়ে গেছে, যেটা সবার আচরণ দেখলেই বোঝা যাচ্ছে। মেঘ, তুমি এত কাজ করছো কেন? যাও কি রেস্ট নাও। জেসমিন এসে বলল। মেঘকে জেসমিনের সাথে কথা বলতে দেখে বৃষ্টি মনে মনে বলল, আয় মেয়ে, সব সময় মেঘের পিছনে লেগে থাকে, কি যে পাইছে মেঘের মাঝে। বৃষ্টি কেন জানি রাগ হলো, তাই নিজের রুমে চলে গেল। ভাই একটা ব্যাড নিউজ আছে। কি হয়েছে বল? রাজ একটা মেয়েকে দর্শন করে মেরে ফেলেছে।
তোরা কি করতেছিলি? আমি কিছুদিনের জন্য বাইরে আসছি, এর মাঝে শয়তান নিজের কাজ করে ফেলেছে আর তোরা কিছুই করতে পারিসনি। আসলে আমরা বুঝতে পারিনি, তাছাড়া ঘটনা হয়েছে রাতে আর ভার্সিটির বাইরে। তো কি হয়েছে? ওই মেয়ে তো জরুরি কল করতে পারে, তোরা কই ছিলি? আসলে আমরা বুঝতে পারিনি কখন এমন হয়েছে। তোদের নিয়ে আর হলো না, একটা দায়িত্ব দিছি সেটাও পারিসনি। সরি রে। আমাকে সরি বললেই কি হয়ে যাবে বল? ওই মেয়েটি আর তার পরিবারকে কিছু জবাব দিতে পারবি? এবার নাফিসের মুখে কোনো কথা নেই। আচ্ছা আমি গিয়ে দেখছি ওই শালা রাজকে, এখন ওরে পুরো দমে চিল করতে দে। মাহিম রেগে দাঁতে দাঁত চাপলো। আচ্ছা এখন রাখছি। মাহিম ফোন কেটে দিল, তার খুব রাগ হচ্ছে। হ্যালো, আমি রাজের 24 ঘন্টার সকল খবরাখবর চাই, কখন কি করছে সব। আচ্ছা ঠিক আছে। মাহিম নিজের এক লোককে রাজের উপর নজর রাখতে বলল। রুমের মাঝে বসে আছে কন্ট্রাক্ট কিলার নিলয়। অন্ধকার জগতে সবাই তাকে এক নামে চেনে, এমকে। এমকে, তোমাকে দুজনের ছবির মধ্যে যে কোনো একজনকে আগে মারতে হবে। কত নেবে? 10 কোটি দুজনের জন্য। আচ্ছা ঠিক আছে, ঠিকানা ছবির পিছনে লেখা আছে। আর হ্যাঁ, কাকপক্ষ যেন বুঝতে না পারে এই কাজটি তুমি বা কারো কথায় করেছ। এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। এই নীলের যে কাজ একবার হাতে নেয় শেষ না করা পর্যন্ত থামে না, আর আমার কাজ কেউ বুঝতে পারবে না। সেটা হলেই ভালো। এ নাও, এখানে 5 কোটি টাকার চেক, বাকিটা কাজের পর পাবে। ঠিক আছে। নিলয় টাকার চেক নিয়ে অন্ধকার রুম থেকে চলে গেল। আর অন্ধকারে থাকা লোকটি হাসতে লাগলো কিছু একটা ভেবে। ড্রয়িং রুমে সবাই বসে আছে, মেয়েকে একটু দূরে দাঁড়িয়ে আছে। বাবা, তোমাকে একটা কথা বলতে চাইছিলাম। বলো। বাবা, আমি একটা বিজনেস করতে চাচ্ছিলাম নিজের পায়ে দাঁড়ানোর জন্য। সেটা তো ভালো কথা, তো কি করতে চাচ্ছ? তেমন কিছু না, শুধু কিছু টাকা লাগতো। আচ্ছা, যত টাকা লাগে ব্যাংক থেকে তুলে নিও। ওকে আব্বু। মেঘ, এখন তোর শরীর কেমন আছে? ভালো বাবু। তো চল গিয়ে বাইরে থেকে ঘুরে আসি। ঠিক আছে চলেন। আমি মেঘের সাথে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। তখন সেদিনের ছেলেগুলোর সাথে দেখা হয়ে গেল। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়া আলাইকুম আসসালাম। সরি আঙ্কেল। তোমরা হঠাৎ এমন ভালো হলে কবে? আসলে আর কতদিন খারাপ থাকবো বলেন? পরকালের চিন্তা তো করতেই হবে। সেটা ঠিক, আমারও ভালো লাগছে তোমরা ভালো হয়ে গেছো। আগের ঘটনার জন্য মাফ করে দিয়েন। আমির আর মেয়ে আবার হাঁটতে লাগলো। যাক, একটা জিনিস ভালো লাগছে, ছেলেগুলো ভালো হয়ে গেছে। বাবু, যে এদের মেরেছে খুব ভালো করেছে। তারা ভালো তো হয়েছে। আচ্ছা আপু, তুই কখনো কারোকে ভালোবেসেছিস? তুই হঠাৎ এই প্রশ্ন করছিস? না মানে কি হয়েছে সত্যি করে বল। আসলে আমি মেঘকে ভালোবাসি। কি? এক চড় খাবি? কেন আপু? ও আমাদের বাসার চাকর, আর তুই? তো কি হয়েছে? আমার বাবার কম আছে নাকি? ভাগের টাকা দিয়ে দিব্যি চলে যাবে। এসব ভূত মাথা থেকে ফেলে দে, আমি কিন্তু বাবাকে বলবো। সত্যি তুই বাবাকে বলবি? লাথি দিব তোরে। কেন? ওর থেকে ভালো ছেলে পাবি তুই। এই আপু, মেয়েকে আমার অনেক কিউট লাগে। উফ, কি হ্যান্ডসাম। জেসমিন, আরেকবার যদি তোর মুখে মেঘের নাম শুনেছি তাহলে তোর খবর আছে। বৃষ্টি রেগে গিয়ে বলল, তুই রেগে যাচ্ছিস কেন? তোর ফালতু কথা শোনার সময় নেই আমার। এটা বলে বৃষ্টি রেগে নিজের রুম থেকে বেরিয়ে গেল। আর জেসমিন শুধু তার বোনের চলে যাবার দিকে তাকিয়ে রইল। মাহিম নিজের কাজে ব্যস্ত। তখনই তার ফোনে একটা কল আসলো। চারপাশে তাকিয়ে ফোন ধরলো। জান বলো। রাত তোর যা, তোর কাজ কত দূর তাই কর। জান রেখে আছো কেন? যেটা বলছি সেটা। তুমি তো জানো আর কত সময় লাগবে। হ্যাঁ জানি, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব তুই এটা শেষ কর। আচ্ছা, রেখে আছো কেন? কারণ আছে, আর সেটা তুই ভালো করে জানিস। ওকে জান, চিন্তা করো না, এখন ফোন রাখো। এখন তো আমার সাথে কথা বলার সময় হবে না, আরেকজন জুটেছে যে। ভাগলি, ভালোবাসি তোমাকে। কচু। এটা বলে বৃষ্টি ফোন কেটে দিল। আর মাহিম মুচকে মুচকে হাসছিল। বস, একটা খারাপ খবর আছে।
কি খবর? বস, আপনি যেই এলাকায় নজর রাখতে বলেছিলেন সেই এলাকায় নিলয়কে দেখা গেছে। কন্ট্যাক্ট কিলার এনকে। জি বস। কেন, সেটা জানতে পারোনি? সেটা এখনো জানতে পারিনি। আচ্ছা ঠিক আছে, খোঁজ নিতে থাকো আর ওর পিছনের 24 ঘন্টা লেগে থাকো। আমাকে সব খবর দিয়ে যাবে তুমি। ঠিক আছে। এমকে ফোন রেখে ভাবতে লাগলো নিলয় কার মারার কন্ট্যাক্ট নিতে পারে। এই চিন্তা করতে লাগলো। দেখতে দেখতে 15 দিন কেটে গেল। বৃষ্টির ভার্সিটির ছুটি আর 15 দিন আছে। তোমার কি এখন কোনো কাজ আছে? না ম্যাম। তাহলে আমাকে একটু কলেজে নামিয়ে দিয়ে আসো তো। জেসমিন, ড্রাইভার আছে, তাকে বল। আপু, ড্রাইভার নেই। কোথায় গেছে? একটু বাড়িতে গেছে। তাহলে তোর যেতে হবে না, কাল যাস। মেঘ আছে তো, ওই তো আপুর আমার আজ কলেজে গুরুত্বপূর্ণ কাজ আছে। মেঘ, যা তো আমার মেয়েটারে কলেজে দিয়ে আয়। আচ্ছা। মেঘ বাইরে চলে গেল। জেসমিন খুব সুন্দর করে রেডি হয়ে বাইরে চলে আসলো। জেসমিন যে এত সুন্দর করে সেজেছে এতে মেঘের কোনো মাথা ব্যথা নেই। মেঘ ঘুরেও তাকালো না। মেঘ গাড়িতে উঠে বসলো। এত সুন্দর করে সাজলাম আর ঘুরেই তাকালো না। মেঘের কাজ দেখে বৃষ্টির উপর থেকে মুচকি হেসে রুমে চলে গেল। মেঘ গাড়ি চালাতে লাগলো। জেসমিন মেঘের পাশের সিটে বসে আছে। মেঘ তাকেও দেখছে না। মেঘ, আমাকে কি দেখতে সুন্দর লাগছে না? এটা কেন বলছেন ম্যাম? এই যে তুমি আমার দিকে তাকাচ্ছই না। আসলে ম্যাম, আপনি আমার মালিক, আর মালিকের দিকে তাকানো ঠিক না। তাও আবার মেয়ে, সেটা তো আমি করব না। আমার দিকে তাকাতে সমস্যা নেই। সরি ম্যাম, আপনার কলেজে চলে আসছে। আমার কলেজে কোনো কাজ নেই, গাড়ি চালাতে থাকো। কিন্তু ম্যাম, বাড়িতে যে বললেন। সেটা এমনি বলছি। মেঘ জেসমিনের কথা মতো চালাতে লাগলো। কিছু সময় পর পার্কে চলে আসলো। ম্যাম, পার্কে চলে আসছে। নামো। মেঘ যেই ভিতরে যেতে যাবে তখন পরিচিত কারোর দিকে নজর পড়ল। হঠাৎ মেঘের ফোনে বৃষ্টির কল আসলো। হ্যালো মেঘ, তুমি কোথায়? জেসমিনকে নামিয়ে বাড়ি আসো, আমি একটু বাইরে যাব। ম্যাম তো পার্কে নিয়ে আসলো। কি? ওর কাছে ফোন দাও। মেঘ কি জেসমিনকে ফোন দিল। হ্যাঁ আপু, বলো। ওই, তুই পার্কে কেন গিয়েছিস? তোমাকে তো বললামই আমি গতকাল, তাই। তাড়াতাড়ি বাড়ি আয়, আমি এক জায়গায় যাব। আপু 1 ঘন্টা। রাখ তোর 1 ঘন্টা, তুই তাড়াতাড়ি আয়, আমি রাখছি। বৃষ্টি ফোন কেটে দিলে জেসমিন রাগ করে ফোন দিয়ে দিল মেঘকে। মেঘ ফোন নিয়ে বাসার দিকে রওনা দিল গাড়ি নিয়ে। আকাশ নিজের কাজের জন্য শহরের বাইরে গেছিল, কিন্তু ফিরতে একটু দেরি হয়ে গেল। নিজের শহরে ফিরতে তার এখনো আধা ঘন্টা সময় লাগবে। নিজে একলা গাড়ি চালিয়ে আসতে হঠাৎ তার গাড়ির সামনে একটা গাড়ি চলে আসলো। সাথে সাথে এসে গাড়ি ব্রেক করলো। কিছু সময় থাকার পরও যখন অপর গাড়ি সরল না, তখন আকাশ গাড়ি থেকে নেমে অপর গাড়ির কাছে গেল। এই যে ভাই, গাড়িটি সাইডে রাখুন, তাহলে আমার যেতে সুবিধা হয়। কিন্তু কেউ তার কথা শুনলো না। হঠাৎ একজন আকাশের দিকে ছুটি মারলো, যেটা কাঁধ বরাবর বেঁধে গেল। কে তোমরা, আর আমাকে মারছো কেন? কিন্তু তার কথায় উত্তর না দিয়ে কয়েকজন গাড়ি থেকে নেমে আকাশকে ঘিরে ধরলো। কে তোমরা? আজ আমরা তোর মরণদূত। আমি তোমাদের কি ক্ষতি করেছি যে আমাকে মারছো? তুই না, কিন্তু তোর বাপ আমাদের ক্ষতি করেছে। মানে? জমি লিখে দিলে এত কাহিনী হতো না। ও আচ্ছা, তো আকাশ আস্তে আস্তে নিজের কাঁধ থেকে ছুরি বের করে ফেললো। তোদের এমপি পাঠিয়েছে? না, তাহলে তোকে বলতে বাধ্য না। এই মার্শালাকে। ছুরি দিয়ে আকাশকে মারতে লাগলো, কিন্তু আকাশ খুব ভালোভাবেই তাদের প্রতিহত করছে। এর মাঝে কিছু আঘাত আকাশের শরীরে লেগেছে, আবার আকাশ তাদের 2-1জনকে মাটিতে শুইয়ে দিয়েছে। হঠাৎ একজন এসে আকাশের পেছন থেকে পেটে ছুরি ঢুকিয়ে দিল। আকাশ ঘুরে উঠে তাকে মেরে দিল। শালা, পেছন থেকে মারা আমার পছন্দ না। এটা বলে আকাশ মাটিতে ঢলে পড়লো। একজন এসে যেই আকাশকে মারতে যাবে তখনই কোথায় থেকে একজন বাইকার এসে তাকে ধাক্কা দিল। শালা, এত তাড়াতাড়ি হার মানলে চলবে না। এই কথা শুনে আকাশ মুচকি হাসল। আকাশ মাটিতে পড়ে যাবার পর যখন একজন এসে তাকে মারতে যাবে, এই সময় বাইক নিয়ে হাজির হয় এমকে। সে এসে লোকটাকে গুলি করে মেরে দিল। এমকে বাইক থেকে নেমে আকাশকে বলল, ব্রো, এত তাড়াতাড়ি মরলে কি হবে? এখনো তো অনেক কাজ বাকি।
এমকে এমন কথা শুনে তো আকাশ মুচকে হেসে বলল, এখনই তো মরছি না, শুধু একটু আঘাত পেয়েছি। আর তুই থাকতে আমাকে কে মারবে? বেশি বাও খাস না, এখনই তো পটল তুলছিলে উপরে। আমাকে মারার সাহস আছে নাকি? এই তোরা দাঁড়িয়ে গল্প শুনছিস কেন? মার শালাকে। একজন বলল, আরে ভাই থাম, একটু গল্প তো করছি। তুই শালা কে রে, আমাদের কাজের মাঝে ব্যাঘাত ঘটাস? আমাকে চিনতে হবে না, একটু পর একলাই হয়তো চিনে যাবে। এই সবাই মার শালাকে। ব্রো একটু অপেক্ষা কর, আমি এদের সাথে একটু খেলে আসি। ঠিক আছে যা। এমকে নিজের ড্রাইভার বের করলো। ওই তাড়াতাড়ি আয়, আমার আবার অনেক কাজ আছে। এমকে কথা শুনে সবাই মারার জন্য এগিয়ে আসলো, কিন্তু তারা জানে না এমকের কাছে এরা বাচ্চা, সবাইকে মেরে শুইয়ে দিল। আচ্ছা বলতো তোদের কে পাঠিয়েছে? জানি না আমি। তাহলে এমনি মারতে চলে আসলি? আমাদের বলা হয়েছে। ও আচ্ছা, তোদের বাঁচিয়ে রেখে লাভ নেই। এটা বলে এমকে বন্দুক বের করে সবাইকে মেরে দিল। তারপর আকাশের কাছে আসলো। আগের মতো রয়ে গেছিস, মারতে একটুও হাত কাঁপে না। চল তোদের হসপিটালে নিয়ে যাই। আমি একলাই যেতে পারবো। জানতা হো। এমকে নিজের বাইকে আকাশকে তুলে হসপিটালের সামনে দিয়ে চলে আসলো। সৈয়দ পরিবারের সবাই সকালে নাস্তা খেতে ব্যস্ত। তখনই আমিরের ফোনে একটা কল আসলো। কল রিসিভ করে যেটা শুনলো তা শুনে খাওয়া বন্ধ হয়ে গেল। কি হলো তোমার, খাওয়া অফ করলে কেন? কে ফোন করেছিল? বাবা? সিটি হসপিটাল থেকে ফোন করছিল, আকাশ এখন হসপিটালে। কি? আমার ছেলের কি হয়েছে? সেখানে গেলেই দেখা যাবে। মেঘ তাড়াতাড়ি গাড়ি বের কর। ঠিক আছে বাবু। সকালে মিলে হসপিটালে চলে আসলো। আকাশকে যেখানে রাখা হয়েছে সবাই সেখানে আসলো। আকাশ এমন কিভাবে হলো? কিছু ডাকাত হামলা করেছিল। কত করে বললাম রাতে কোন হোটেলে কাটিয়ে তারপর বাড়িতে আয়, আমার কথা তো শুনবি না। আরে জানতাম নাকি নিজের এলাকায় এসে এমন হবে। ভালো তো আঘাত লাগছে, ডাক্তার কি বলছে? বাবা মা তোমরা চিন্তা করো না তো, খুব তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যাব। হ্যাঁ, একের পর এক বিপদ হয়ে চলেছে, কি যে করব। আমির বলল, নিলয়, অনেক দিন তো হলো, আর কতদিন সময় লাগবে? চিন্তা করুন না, আপনি খুব তাড়াতাড়ি এই কাজটা শেষ করব। সে তো অনেক আগের থেকে শুনে আসছি, কাজের কাজ তো হচ্ছে না। তার ছেলেকে কিছুদিন আগে মারতে পাঠিয়েছিলাম, কিন্তু কে যেন আমার সব লোককে মেরে তাকে বাঁচিয়ে নিয়েছে। আচ্ছা, আর কিছুদিন সময় দিলাম তোকে। এটা বলে লোকটি ফোন কেটে দিল, কারণ এমকের কথা বললে হয়তো বা নিলয় কাজ নাও করতে পারে। নিলয় ফোন কেটে ভাবতে লাগলো কি করা যায়। কিছু সময় ভাবার পর তার মুখে হাসি ফুটে উঠলো। তারপর নিজের এক লোককে ফোন করলো। হ্যালো। জি বস বলেন। আমাদের মেয়েরা অনেক সুন্দর, তার তুলনার ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে। দেখতে দেখতে কিছুদিন কেটে গেল। আকাশ এখন সম্পূর্ণ সুস্থ। আর মাত্র কিছুদিন পর বৃষ্টি ইউনিভার্সিটি খুলবে। কিছু কারণে বৃষ্টির খুব মন খারাপ। বৃষ্টি তার বাবাকে বলে মেঘকে নিয়ে একটু বাইরে বের হলো। মেঘ গাড়ি চালায় আর বৃষ্টি পাশে বসে আছে। কোথায় যাবেন ম্যাম? পার্কের দিকে নিয়ে চলো। আচ্ছা। একটু থেমে, আপনার মন খারাপ কেন? সেটা তোমার না জানলেও চলবে। ওকে ম্যাম। সব যেন না জানার ভান করে, বা একটু ভালো লাগে না। বৃষ্টি মনে মনে বলল। মেঘ গাড়ি চালাতে ছিল, হঠাৎ মেঘ গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলল। সাথে সাথে পাশের ল্যাম্পপোস্টের সাথে গিয়ে ধাক্কা খেল। বৃষ্টি ব্যথায় চিৎকার করে উঠল। মাথায় একটু চোট লেগেছে, মেঘেরও একটু লেগেছে। মেঘ তাড়াতাড়ি গাড়ি থেকে বের হয়ে দেখলো সামনে চাকার হাওয়া নেই। বেশি না ভেবে তাড়াতাড়ি বৃষ্টিকে গাড়ি থেকে নামালো। ম্যাম আপনার তো মাথায় অনেক আঘাত লেগেছে, চলুন হসপিটালে নিয়ে যাই। না, একটু কেটে গেছে, ব্যান্ডেজ করলেই হয়ে যাবে। তুমি কিন্তু গাড়ি সাবধানে চালাবে তো? ম্যাম গাড়ি ঠিকই চালাতেছিলাম, কিন্তু হঠাৎ চাকা বাস্ট হবার জন্য। মাহিম! হঠাৎ বৃষ্টি মাহিম বলে চিৎকার করে উঠল। এতে মেঘ পেছনে তাকিয়ে কিছু বুঝে ওঠার আগেই একজন এসে মেঘের মাথায় বাড়ি দিল। সাথে সাথে মেঘ মাটিতে পড়ে জ্ঞান হারালো। কে তোমরা, আর মেঘকে মারলে কেন? তারা বৃষ্টির কথায় উত্তর দিল না। মুখে রুমাল ধরে অজ্ঞান করে দুইজনকে এই গাড়িতে তুলে নিয়ে কোথাও চলে গেল। রাত 10টা বেজে গেছে, কিন্তু মেঘ আর বৃষ্টি এখনো বাড়ি ফিরেনি। আকাশ বাইরে গেছে দুইজনকে খুঁজতে। বাড়িতে সবাই চিন্তা করছে, ওগো আমার মেয়েটাকে এমপির লোক ধরে নিয়ে গেল। কিছু বুঝতে পারছি না, একটু জমির জন্য এরা আমার পরিবারকে। তুমি জমি দিয়ে দাও। তাহলে পরিবারগুলোর কি হবে?
হঠাৎ আমিরের ফোনে একটা কল আসলো। রিসিভ করলে অপর পাশ থেকে হাসির শব্দ ভেসে আসলো। কে? আমি কে পরে জানতে পারবি। ওই জায়গায় দলিল নিয়ে আয় তাড়াতাড়ি। আমার দেয়ার ঠিকানায় চলে আয়, না হলে তোর মেয়েকে আর জীবন্ত দেখতে পারবি না। আমার মেয়েকে কিছু করবি না, আমি তোর বলা ঠিকানা সব নিয়ে আসছি। আর শোন, কোনো পুলিশজনের সাথে না থাকে। ঠিক আছে। আমি ফোন রেখে কারোর সাথে কোনো কথা না বলে কাগজগুলো নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। আমি ঠিকানায় গিয়ে দেখলো চারপাশে অনেক লোকজন। বৃষ্টি আর মেঘকে বেঁধে রাখা হয়েছে চেয়ারে। মেঘ অজ্ঞান হয়ে আছে। বাবা, আমাদের তাড়াতাড়ি এখান থেকে দিয়ে চলো। দেখো, ওরা মেঘকে মারছে আর জ্ঞান ফিরেনি। কিছু হবে না, আমি তো চলে আসছি। আরে আসুন আসুন, কাগজগুলো আনছেন তো? সব নিয়ে আসছি। দেখি। নিলয় এগিয়ে গিয়ে কাগজগুলো দেখে ছবি দেখলো আর হাসতে লাগলো। তারপর একটা দলিলে স্বাক্ষর করতে বলল। আবার স্বাক্ষর কেন? আমার মেয়েকে ছেড়ে দাও, আমরা চলে যাব। এত কথা শুনতে চাই না, তাড়াতাড়ি যা বলছি তাই কর, না হলে আমার হাতে যে বন্দুক দেখেছিস এটা দিয়ে তোর মেয়ের জান কেড়ে নেব। আমি স্বাক্ষর করছি, তাও আর মেয়েকে কিছু করো না। এটা বলে আমি কাগজ নিয়ে মানে দলিলে স্বাক্ষর করতে যাবে, তখনই সেখানে এক অপরিচিত মুখোশধারী ব্যক্তি হাজির হয়। আরে দাঁড়ান, এত তাড়া কিসে? একে তুই এখানে? আসলাম তোর অপকর্ম ঠেকাতে। অনেক তো খারাপ কাজ করলি, এখন সময় এসেছে তোর পতনের। আমাকে মারা তোর সহজ না, অনেকবার তো চেষ্টা করেছিস, পারছিস নাকি? তখন তোরে শেষ করার কোনো ইচ্ছাই ছিল না, তাই এখন তোকে না মারলে অনেক কিছু হয়ে যাবে। ওই তোরা দাঁড়িয়ে কি দেখছিস, মারে রে। নিলয়ের কথা শুনে সবাই ভাবতে লাগলো কি করবে, কারণ একে কোনো সাধারণ মানুষ না, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর। গাধার মতো দাঁড়িয়ে না থেকে মার, না হলে তোরা নিজেরা মরবি। এবার লোকগুলো সত্যি ভয় পেয়ে গেল। নিজের বন্দুক বের করে মারতে গেলে চারপাশ থেকে গুলি এসে ঝাঁঝরা করে দিল। কিরে, তুই কি ভুলে গেছিস আমাদের পাওয়ার সম্পর্কে? ওই কিছু সামান্য মানুষ নিয়ে আমাকে মারতে চাইছিস? আমি কার বৃষ্টি শুধু তাকিয়ে দেখে যাচ্ছে, কিছু বুঝছে না, কিন্তু যেটা হচ্ছে সব তাদের ভালোর জন্য হচ্ছে। নিলয়, তোর ইচ্ছে করলে আমি এখনই মারতে পারতাম, কিন্তু সঠিক সময়ের জন্য তোরে বাঁচিয়ে রাখতাম। কিন্তু এটা ভাবিস না, তোরে আমি ছেড়ে দিচ্ছি। এটা বলে একে নিজের বন্দুক দিয়ে একটা গুলি করলো, যেটায় ইঞ্জেকশন লাগানো ছিল, যেটা লাগার সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেললো। আপনারা এখন যেতে পারেন, আপনারা বিপদ মুক্ত। কিভাবে যে তোমাকে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। আরে এই নিলয় অনেক আগে থেকেই পালা বেড়ায়, তোরে মারতে এসে দেখলাম আপনাদের ধরে আনছে। সে যাই হোক, আমার লোক আপনাদের পৌঁছে দিচ্ছে। একই কথা মতো তার লোক আমির, বৃষ্টি আর মেঘকে নিয়ে বাসায় পৌঁছে দিতে গেল। একে মুচকে হেসে নিলয়কে নিয়ে চলে গেল। পরের দিন বিকেলে সবাই বসে আছে, মেঘের মাথায় ব্যান্ডেজ করা, তবুও একইভাবে কাজ করছে। হঠাৎ সেখানে আমির সাহেবের বোনের জামাই আসলো। আরে রোকন যে, কি খবর? এই তো ভালো ভাই, আপনার সাথে একটা দরকারি কথা বলতে আসলাম। বলো। আমার বোনের ছেলে আমেরিকা থেকে ফিরে এসেছে, তো তার সাথে আপনার মেয়ের বিয়ের কথা বলছিলাম অনেক আগে। তো এবার যদি বিয়ের কথাবার্তা বলেন তাহলে ভালো হয়। ঠিক আছে, সন্ধ্যার পর আসতে বলো তাদের। আচ্ছা ঠিক আছে ভাই। বৃষ্টি একবার মেঘের দিকে তাকিয়ে উপরে চলে গেল। সন্ধ্যার পর একজন হ্যান্ডসাম ছেলে আর একজন মহিলা প্রবেশ করলো সৈয়দ বাড়িতে। সবাই কুশল বিনিময় করলো। তাহলে এটাই আপনার ছেলে? জি ভাই, এটা আমার ছেলে রোহান। তো বাবা এখন কি করছো? আঙ্কেল, আমেরিকাতে আমার একটা বিজনেস আছে, বিয়ের পর বৃষ্টিকে আমেরিকা নিয়ে যাব, দুজন সেখানে থাকবো। ও ভাইজান, আপনার মেয়েটাকে যদি একবার ডাকতেন। সেটাই। জেসমিন, তোর বোনকে নিয়ে আয় তো। আচ্ছা। জেসমিন নিজের বোনকে নিয়ে আসতেই বৃষ্টির রুমের দিকে যেতে লাগলো। দেখো মাহিম, আমি কিন্তু আর সহ্য করতে পারছি না। না প্লিজ, তুমি কিছু একটা করো। কি করব? তোমার বাবাকে কিভাবে মানাবো? তিনি যে রাগী দেখে মনে হয়। সেটা আমি জানি না, সেই জন্যই আজ এতদিন তুমি এই বাড়িতে চাকর হয়ে আছো। সেইটাই যদি পূর্ণ করতে না পারো তাহলে সে কি লাভ? আমি এক্ষুনি বলে দিচ্ছি যে তুমি আমাকে ভালোবাসো। এটা করবে না তুমি। আমি আমার বাবাকে কি কথা দিয়েছি বলে গেছো? তাই বলে আমি অন্য ছেলের সামনে যাব? আরে যাও, সমস্যা নেই। এবার বৃষ্টি একটা কাজ করে বসলো। মাহিমকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলো। কিছু সময় পর ছেড়ে দিল। এই মন প্রাণ শুধু তোমাকে চাই প্রিয়।
চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি এখন আমার রুম থেকে যাও, কেউ চলে আসবে। আচ্ছা। বৃষ্টি রুমে মাহিম নামক ছেলেটি দরজা দিয়ে বেরিয়ে আসলো, কিন্তু দরজার সামনে এসে থমকে গেল, কারণ সেখানে জেসমিন দাঁড়িয়ে আছে। মাহিম কিছু না বলে চলে গেল। মিকি আপু মাহিম বলছে কেন? আর এদের মাঝে কি সম্পর্ক আছে? দেখে মনে হচ্ছে তো এদের জল অনেক দূর গড়িয়েছে। না, আপুর বিয়ের পর আমি বাবাকে মিকির কথাই বলবো। কথাগুলো মনে মনে বলে জেসমিন ভেতরে ঢুকলো। ও আপু, তোরে যে দেখতে লাগছে আজকে খুব সুন্দর। বেশি বকবক করিস না, তাহলে লাথি দিব। আচ্ছা আচ্ছা, এখন নিচে চল, তোরে দেখবি। তোর বাল, এসব একটু ভালো লাগে না। বৃষ্টিকে নিচে নিয়ে আসলে ছেলে পক্ষ দেখে পছন্দ করে ফেললো, তাই রোকন বলে, ভাই মেয়েকে তো পছন্দ হয়েছে, তো কবে বিয়ের তারিখ ঠিক করবেন? আমির সাহেব কিছু একটা ভেবে বলল, সামনে শুক্রবার। আচ্ছা। বৃষ্টি কিছু বলছে না, শুধু মেঘের দিকে তাকিয়ে আছে, আর জেসমিন শুধু তাদের দিকে নজর রাখছে। বৃষ্টি বিয়ে ঠিক হওয়ার সেই খুব খুশি। খাওয়া দাওয়া করে তারা রোহান, রোকন আর মহিলাটি বেরিয়ে গেল। সবাই এটা ওটা নিয়ে আলোচনা করছে, তখনই আকাশ বাড়িতে আসলো। কি হয়েছে? বাড়িতে আজ সবাইকে খুশি লাগছে? লাগবেই তো, বৃষ্টির বিয়ে দিয়ে ঠিক হয়েছে। তারপর সব ঘটনা খুলে বলল। এত তাড়াতাড়ি সব ঠিক করা তোমাদের উচিত হয়নি। চারপাশে যে বিপদ, এই জন্য তাড়াতাড়ি করছি আমি। বাবা তোমাকে একটা কথা বলার ছিল। বল। বাবা, আমি মিকিকে বিয়ে করতে চাই। কি? একদমই না, চাকরের সাথে কোনোভাবে বিয়ে দিব না, যদিও মেঘ অনেক ভালো। বাবা, আমি ওকে ভালোবাসি। জেসমিন, আকাশ জেসমিনকে থাপ্পড় মারলো। ভাইয়া, তুমি আমাকে মারলে? বৃষ্টি আপু তো ভালোবাসে মিকি, বরং দুজন দুজনকে ভালোবাসে। আমি নিজ কানেই শুনেছি। বৃষ্টি, জেসমিন যা বলছে সত্যি? বৃষ্টি কিছু না বলে মাথা নিচু করে রইল। আমির মেঘকে ডাকলো। মেঘ কাছে আসলেই পরপর দুটো থাপ্পড় দিল। ছি ছি, আমি ভাবতে পারিনি যে তুই আমার পিঠে ছুরি মারবি। তোরে আমি নিজের পরিবারের একজন ভেবেছিলাম, আর তুই। বাবা, প্লিজ ওদের মেরো না, আমাকে ভালোবাসি। রাখ তোর ভালোবাসা, কাজের লোকের সাথে তোর বিয়ে দিব না আমি। বৃষ্টি, তুই কি সত্যি মেয়েকে ভালোবাসিস? মা, ওর নাম মেঘনা, ওর নাম মাহিম, আপুর মুখে থেকেই শুনেছি। কি? তার মানে পরিচয় মিথ্যা? চিটার, আমার সাথে মিথ্যা কথা বলা। আকাশ, দাঁড়িয়ে দেখছিস কি করে? এই শয়তানকে মেরে বাড়ি থেকে বের করে দে। কিন্তু বাবা। কোনো কিন্তু না। তারপর আমি বাইরে থেকে লোক ডাকলো। আকাশ মেঘ মানে মাহিমের দিকে কিছু সময় তাকিয়ে থেকে মারতে লাগলো, সাথে বাইরে আসা লোকগুলো মারতে লাগলো। বৃষ্টি কান্না করতে করতে ওপরে চলে গেল। মাহিম ইচ্ছে করলে মারতে পারতো এদের, কিন্তু বাবার দেওয়া কথা দেওয়ার জন্য কিছু বলতে পারছে না। বাবা, তুমি ওরে মারতে পারো না। তুই সরে যা, আকাশ ওরে বাড়ি থেকে বের করে দে। মাহিমের যখন খুব মারতে ছিল, তখন বৃষ্টি উপর থেকে নিজের ব্যাগ নিয়ে বেরিয়ে আসলো। তুই কোথায় যাচ্ছিস? মাহিমের সাথে চলে যাব। আমি না, তোমার মেয়েকে নিয়ে যাও রুমে, আর বন্ধ করে দাও। আমি না বৃষ্টিকে নিয়ে যেতে গেলেই বৃষ্টি চোরাচুরি করতে লাগলো। মাহিম নিজেকে সবার কাছ থেকে ছাড়িয়ে বৃষ্টির কাছে আসলো। আমার উপর যদি তোমার বিশ্বাস থাকে তাহলে তুমি এখানে থাকো, আমি খুব তাড়াতাড়ি তোমাকে এখান থেকে নিয়ে যাব। মাহিমের কথা শুনে বৃষ্টি অসহায়ের মতো চেয়ে রইল। আকাশ আমিরের কথা শুনে মাহিমকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। মাহিম শুধু মুচকি হাসলো। তারপর সুরত বাড়ির চারপাশে বিয়ে সাজানো হচ্ছে। আজ 3 দিন বাদে বৃষ্টির বিয়ে। বাবা, আর কয়েকবার ভাবলে হতো না? কি ব্যাপার, কথা বলছিস? ওই চিটার বাটপারের কথা আমার মুখের সামনে বলবি না। বাবা, তুমি যে সিদ্ধান্ত নিয়েছো ওইটার জন্য হয়তো তোমাকে পস্তানো লাগতে পারে। ওই তোর কি এমন উপকার করেছে যে তাকে তুই ভুলতেই পারছিস না? মনে হচ্ছে তোকে জাদু করেছে, তোর 2 বোনকে জাদু করেছে। বাবা, সেটা সময় হলেই বুঝতে পারবে যে ওইটা কি করেছে। বৃষ্টি রুমে বিছানার উপর শুয়ে বৃষ্টি অঝরে কান্না করছে, কারণ কয়েকবার মাহিমকে ফোন দিয়েও সে পায়নি, কারণ মাহিমের ফোন বন্ধ। মাহিম, তুমি কি আমার উপর অভিমান করলে নাকি রাগ করলে যে আমার ফোন ধরছো না, বন্ধ করে রেখেছো? তোমাকে যদি আমি না পাই তাহলে এই জীবন রেখে আমার কোনো লাভ নেই। হঠাৎ বৃষ্টির রুমে আকাশ আসলো। আরে পাগলি, কান্না করে করে তোর এই মুখে কি অবস্থা করেছিস? ভাইয়া, আমি মাহিমকে খুব ভালোবাসি,
ওকে ছাড়া আমি বাঁচবো না, তুমি কিছু একটা ব্যবস্থা করে দাও। সব ব্যবস্থা করে দিব, কিন্তু আগে নিজের কান্না থামা। আমি এসব শুনতে পারবো না, আমার মাহিমকে লাগবে। কি রে, তোর কি লজ্জা করছে না নিজের বরকে ভাইয়ের সামনে চাইতে? মানে? তোর কি মনে হয় যে আমি কিছুই জানি না? মাহিম যে তোর বিয়ে করা বর সেটা আমি খুব ভালো করেই জানি। তুমি কিভাবে জানলে? সেটা কোনো এক সময় বলবো, কিন্তু তুই টেনশনের মাথায় এমন কিছু করবি না যাতে পস্তাতে হয়। তুই রিল্যাক্সে থাক, সঠিক সময় মাহিম এসে তোকে নিয়ে যাবে। তুমি সত্যি বলছো ভাইয়া? হ্যাঁ রে পাগলি, আমি সত্যি বলছি, এখন একটু হাস। আকাশ নিজের বোনের মুখ বাঁকানো দেখে হেসে ফেলল, তারপর মাথায় হাত বুলিয়ে রুম থেকে বেরিয়ে গেল। কিরে শালা, এতদিন কোথায় ছিলে? এই তো তোর ভাবিদের বাসায়। কি বলিস, তুই বৃষ্টি ভাবিদের বাসায় ছিলি আর আমাদের জানালেও না? তোদের জানিয়ে আমার কি লাভ? শ্বশুর বাড়ি গিয়ে একলাই আদর যত খেয়ে আলি। আরে না, সে অনেক বিরাট কাহিনী, তোদের অন্য সময় বলবো। কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে তোদের। কি কাজ সেটা বল। আগামী শুক্রবার তোর ভাবি মানে বৃষ্টির বিয়ে এক ছেলের সঙ্গে। কি বলছিস, তুই থাকতে অন্য ছেলের সাথে বিয়ে মানে? আরে ওর বাবা জোর করে বিয়ে দিচ্ছে, কিন্তু এখনো জানে না যে আমার আর বৃষ্টির বিয়ে হয়েছে। তোর কথার মাথা মুন্ডু কিছুই বুঝি না, একটু ভালো করে বল তো। তারপর মাহিম এই পর্যন্ত ঘটে আসা সব ঘটনা খুলে বলল। বুঝেছিস? সবে বুঝলাম, এখন আমাদের কি করতে হবে? তোদের এই কাজগুলো করলেই হবে, আর কি কি করতে হবে আমি সঠিক সময় বলে দেব। আচ্ছা ঠিক আছে। রাতের অন্ধকারে এমটি নিজের বাইক নিয়ে ছুটে চলেছে। কোথায় যাচ্ছে সেটা সবার অজানা, কিন্তু এমবি নিজ গন্তব্যে ছুটে চলেছে। ঢাকা নাইট ক্লাবের সামনে এসে তার বাইক থামলো। বাইক থেকে নেমে সোজা ভেতরে চলে গেল। আশেপাশে লোকজন সবাই তার দিকে অবাক চোখে তাকাচ্ছে যে কে এই আগন্তুক। এমকে সোজা গিয়ে মদ বাড়ি বসে থাকা রাজের বুকে গিয়ে লাথি মারল, সাথে সাথে ছিটকে গিয়ে দূরে পড়লো। তার পাশের লোকজন সবাই জড়ো হয়ে গেল। রাজকে মারা দেখে রাজের লোক এসে এমকে মারতে আসলে এমকে নিজের কোমর থেকে সাপোর্ট বের করে সবাইকে এক এক করে মারতে লাগলো। সাপোর্টটি কোনো সাধারণ চাকু ছিল না, চাবুকের সাথে ধারালো বেল্ট লাগানো, সেটাই মারের সাথে জায়গায় কেটে যাচ্ছে। কিছু সময়ের মাঝে সবাই জোরে জোরে চিৎকার করতে লাগলো। আশেপাশের লোকজন ভয়ে জড়ো হয়ে গেল। এমকে খুব মারতে লাগলো। একসময় নিজের পকেট থেকে একটা বোতল বের করলো, তারপর সেটা দিয়ে সবার সামনেই রাজের বুকের ওপর ধর্ষক লিখে গেল। বোতল থেকে আগুন জাতীয় কিছু বের করে সেই লেখা হয়ে গেল। চিৎকার করতে করতে সেখানেই মারা গেল। সবাই কান খুলে শুনে রাখ, যে ধর্ষক থাকিস নাই কেন, শুধরে যাবি, পরের বার তোদের পালা আসতে পারে। এই বলে এমকে চলে গেল। নিজের আদরের ছেলের মৃত্যুর কথা শুনে এমপি বরুণ তো খুব রেগে গেছে। বরুণের পাশে দাঁড়িয়ে আছে তার দুই ছেলে রকি আর সাইফুল। তোরা থাকতে আমার আদরের ভাইকে মারলো, তোরা কি ঘাস কাটতেছিলি? বস, সে একাই আমাদের সবার সামনে আমাদের মেরে ছোট স্যারকে মেরে দিয়েছে, তাহলে তোদের বেঁচে থাকার কোনো লাভ নেই। এটা বলে রকি নিজের বন্দুক বের করে 5-6 জনকে মেরে দিল। আহ রকি, মাথা ঠান্ডা কর, এখন মাথা গরম করলে চলবে না। রাজের শেষ কাজের ব্যবস্থা কর, তারপর খুঁজে বের কর। এমকে অনেক জ্বালিয়েছে, আর সহ্য হচ্ছে না। আমি ওকে লাশ হিসাবে দেখতে চাই। ঠিক আছে বাবা। রোহান নিজের পরিবার নিয়ে সৈয়দ বাড়িতে চলে আসলো। চারপাশে খুব সুন্দর করে সাজানো হয়েছে। নির্দিষ্ট সময় বিয়ে পড়ানো শুরু হলে হঠাৎ চারপাশ থেকে বডিগার্ড এসে পুরো বাড়ি ঘিরে ধরলো। এমন কেন হলো কেউ বুঝতে পারলো না। কে তোমরা, আর কার হুকুমে আমার বাড়ি ঘেরাও করলে? হঠাৎ সাহেবের স্টাইলে গাড়ি থেকে নামলো মাহিম, তার সাথে নামলো তার বন্ধু আর সালাম চৌধুরী। মাহিমকে এই অবস্থায় দেখে তো সৈয়দ বাড়ির সবাই অবাক, বিশেষ করে আমির। মেঘ, তুই এখানে আর এইভাবে কেন? নো মেক, আই এম অনলি মাহিম, মাহিম শাহরিয়ার। মাহিম সহ তার সাথে লোকগুলো ভেতরে প্রবেশ করলো। আমির সাহেব, চিনতে পারছেন? মাহিমের বাবা বলল, আপনি শাহরিয়ার গ্রুপের এমডি আর ঢাবির সভাপতি, যে কিছু মাস আগে আমাদের এলাকায় একটা কাজের জন্য আসছিলেন। ঠিক চিনছেন। মাহিম হলো আমার ছেলে, যাকে আপনার মন জয় করতে পাঠিয়েছিলাম, কিন্তু আপনি আমার ছেলেকে মেরে তাড়িয়ে দিয়েছেন। আমার ছেলে ইচ্ছে করলে তার জবাব দিতে পারতো, কিন্তু আমার কথা রাখতে গিয়ে তা করেনি, কারণ আমি জানি আপনি খুবই ভালো আর সম্মানিত ব্যক্তি।
মাহিম ভেতরে গিয়ে কারো দিকে নজর না দিয়ে সোজা বৃষ্টির রুমে গেল। গিয়ে দেখলো সবাই বৃষ্টিকে খুব সুন্দরভাবে সাজিয়েছে। মায়াবতী, মাহিমের ডাক শুনে বৃষ্টি ঘুরে তাকালো। মাহিমকে দেখার সাথে সাথে এসে মাহিমকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এত দেরি করলে কেন? আমাকে কাঁদাতে তোমার খুব ভালো লাগে, তাই না? একটু লেট হয়ে গেলাম, এই যে এখন একেবারে নিয়ে যেতে আসলাম। মাহিম বৃষ্টির হাত ধরে নিয়ে যেতে লাগলে জেসমিন বলল, সরি জিজু। জিজু ডাক শুনে মাহিম পেছনে ঘুরে তাকালো। আমি জানতাম না আপনি আমার বোনের জামাই। সেদিন ভাইয়া আর আবুর কথা বলতেছিল তখন শুনেছি, তখন থেকেই নিজের কাছে নিজেকে ছোট লাগছে। চিল ম্যান, এই বয়সে চিল কর, কিন্তু সাবধানে। এটা বলে মাহিম বৃষ্টিকে নিয়ে নিচে চলে আসলো। তারপর মাহিম বৃষ্টিকে নিয়ে যখন চলে যেতে যাবে আমির সাহেব ছুটে আসতে গেল, কিন্তু তার আগেই রোহন তার বন্ধুরা মাহিমকে ঘিরে ধরল। ব্রো, তোমার সাহস তো কম না যে আমার উডবি ওয়াইফকে তুমি তুলে নিয়ে যাচ্ছ। ব্রো, তুলে নিয়ে যাচ্ছি না, সে আমার সাথে নিজ ইচ্ছায় যাচ্ছে। বৃষ্টি, তুমি কি তার সাথে নিজ ইচ্ছায় যাচ্ছ? হ্যাঁ, তাকে আমি ভালোবাসি আর সে আমার বিয়ে করে স্বামী। সে নিয়ে গেলে আমি যাব না কেন? হোয়াট? ব্রো, অবাক হয়ে লাভ নেই। এবার আমির সাহেব তেড়ে আসলো। কি যাতা বলছো তুমি? আমার মেয়ের সাথে তোমার বিয়ে হলো কবে? নাকি বিয়ে ভাঙার জন্য এমন করছো? দেখো মাহিম, বিয়ে তো রোহানের সাথেই হবে। উফ, আব্বুজান কেন যে বুঝতে চান না? কি রে আকাশ, দাঁড়িয়ে তামাশা দেখবি নাকি তোর আব্বুকে কিছু বলবি? মাহিমের কথা শুনে আকাশ এগিয়ে আসলো। তামাশা দেখবো কেন? তোর কথা শুনেই তো এতদিন তোর তামাশা দেখলাম। তুই বললেই তো কবে এইসব বলে দিতাম, তাহলে আর এমন ঘটনা ঘটতো না। বাবা, মাহিম আর বৃষ্টি হলো স্বামী স্ত্রী। এখানে ওদের বিয়ে হয়ে যায় এক ঘটনার মাধ্যমে। আর মাহিম আমার ভার্সিটির বন্ধু, সে কেমন আমি জানি। বৃষ্টিকে মাহিম খুব সুখে রাখবে। মা বাবা, তোমরা মেনে নাও। আকাশ সে মাহিমের বন্ধু, এটা শুনে বৃষ্টি তো অবাক, আর আমির চৌধুরী কি বলবে সেটাই ভেবে পাচ্ছে না। রোহান রেগে যাচ্ছে। আলতু ফালতু কথা বাদ দে আর এখান থেকে বিদায় হ, নাহলে খুব খারাপ হয়ে যাবে। রোহান, তুমি শান্ত থাকো, তাহলে ভালো হবে। কিভাবে তুই এটা বলছিস? তোরা কিছু না বললেও আমি ওরা ছাড়বো না। এটা বলে রোহান মাহিমকে মারতে আসলে নাফিস, মারুফ, নিয়াম সামনে এসে বাধা দিল। তোরা সরে দাঁড়া। ব্রো, তোমার কষ্ট বুঝতে পারছি, তবে এটা শুনে রাখো, তুমি যে রাস্তায় চলো সেই রাস্তার কিং আমি। সো বি কেয়ারফুল। মাহিম কিশোর ইঙ্গিত দিল, কেউ বুঝলো না। মাহিম এবার আমিরের কাছে আসলো। মাফ করবেন, এভাবে কিছু করতে চাইনি, কিন্তু করতে হলো। মারুফ, আমাদের বিয়ের কাগজটা দেখায় দিস। আর হ্যাঁ, বাসার ঠিকানা আগে দিস, হাজার হলো আমার শ্বশুর। তারপর মাহিম বৃষ্টিকে নিয়ে চলে গেল, সাথে বাকিরা। রোহন কিছু বলতে কেউ বলতে পারলো না, কিন্তু মনে মনে রাগ পুষে রাখলো। রকি, আর কদিন সময় লাগবে তোর একটা ব্যক্তিকে খুঁজে বের করতে? বাবা, তুমি কি এদিকে ছোটখাটো মাস্তান ভেবেছ? কিন্তু আমি দেখে খুঁজে বের করব খুব তাড়াতাড়ি, আর সেটার জন্য আমার একটা প্ল্যান আছে। কি প্ল্যান করছিস? বাবা, তুমি তো জানোই আমাদের সব খারাপ কাজের হস্তক্ষেপ করছে। তো আমরা যদি আবার এমন কাজ করি তাহলে নিশ্চয়ই সে আমাদের সামনে আসবে, আর তখনই। বাহ, তোর বুদ্ধি আছে, বলতে হবে। তা কবে এই কাজ করতে চাচ্ছিস? খুব তাড়াতাড়ি, কিন্তু তুমি নিজে প্রস্তুতি নিয়ে নাও। ঠিক আছে, তোরা তোদের মতো নেই, বাকিটা আমরা দেখছি। বাবা, আমাদের প্ল্যান আমরা তিনজন ছাড়া যেন কেউ জানতে না পারে। বাবা, সাইফুল ঠিক বলেছে। আমার মনে হয় কেউ একজন আমাদের পিছনে আছে, যে এমকে কে আমাদের সব খবর দেয়। আমারও সেটাই মনে হয়। তারপর তিনজন আরো কথা নিজেদের মধ্যে বলতে লাগলো। আকাশ, তাহলে তুই আগে থেকে জানতিস যে মেঘের আসল পরিচয়, তাহলে আমাদের বলিসনি কেন? মাহিম বলতে নিষেধ করছিল, সে দেখতে চেয়েছিল তোমরা গরিবদের কেমন নজরে দেখো। তাছাড়া তোমাদের মন জয় করতে চেয়েছিল। সেদিন যে ঘটনা ঘটলো, আমার যে সম্মান ছিল সেটা কি মানুষ আর দিবে? এই জন্য সেটা হয়তো দিবে কিনা জানি না, কিন্তু বৃষ্টি মাহিমের সাথে খুবই সুখে থাকবে, সেটা আমি বলতে পারি। হ্যাঁ, তোরা তো অনেক বড় হয়ে গেছিস, নিজের যেটা ইচ্ছে সেটাই করিস। ভুল বলছো বাবা। আর তুমি কি কাল আমার সাথে ঢাকা যাবে? তোর সাথে ঢাকায় যাবো কেন? বৃষ্টিকে দেখতে। তোর বোন তুই যা। এটা বলে আমির চলে গেল। আকাশ মুচকি হেসে বাড়ি থেকে বেরিয়ে গেল। আচ্ছা যান, তুমি আগে বলনি কেন তুমি ভাইয়ার বন্ধু? এমনি বলেনি, সারপ্রাইজ দিব বলে। তুমি
আমাকে কবে চিনলে? তোমাকে প্রথম দিন দেখায় আমি চিনে ফেলেছিলাম। আকাশের ফোনে তোমার পিক দেখেছিলাম। শয়তান সারা, আমাকে চিনো না চেনার ভান করে। এটা বলে মাহিমকে উড়া ধুরা মারতে লাগলো আর মাহিম হাসতে লাগলো। হঠাৎ বৃষ্টির ফোন বেজে উঠলো। জান এবার তো থামো, তোমার ফোন বাজে, দেখো কে ফোন করেছে। বৃষ্টি ফোন হাতে নিয়ে দেখলো আকাশ ফোন করেছে। ভাইয়া ফোন করেছে, তাই বেঁচে গেলে। এটা বলে বৃষ্টি ফোন রিসিভ করে কথা বলতে লাগলো। এমন সময় মাহিমের ফোনে একটা বার্তা আসলো, যেটা ওপেন করলে কিছু একটা দেখে মুখে মুচকি হাসি ফুটে উঠলো। পড়া হয়ে গেলে বার্তাটি ডিলিট করে দিল। বৃষ্টি ফোনে কথা বলে এসে মাহিমকে বলল, আজ ভাইয়া আর জেসমিন আসছে আমাদের বাড়িতে। ও আচ্ছা, তোমাকে নিতে আসছে নাকি? আব্বু বানিনি, তাই এমনি দেখতে আসবে। ও আচ্ছা। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। বিকেলে মাহিম আর বৃষ্টি ঘুরতে বের হলো। কয়েকদিন বাড়ি থেকে বের হওয়া হয়নি, তাই মাহিম নিজেই বৃষ্টিকে বাইরে ঘুরতে যাবার কথা বলল। যদিও বৃষ্টি আসতে চাচ্ছিল না, আকাশ আর জেসমিন আসবে বলে, কিন্তু মাহিম কিছু বুঝিয়ে দুইজন ঘুরতে বের হলো। মাহিম বাইক চালায় আর বৃষ্টি পেছনে বসে আছে, বিভিন্ন গল্প করছে আর ঘুরে বেড়ায়। প্রথমে পার্কে গেল, তারপর দুইজন তুফান সিনেমা দেখলো হলে। জান, বিরক্তকর একটা মুভি। এটাই নাকি টপ এখন? কচু। মাহিম মুচকি হেসে আরো কিছু জায়গায় ঘুরলো, তারপর রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া সেরে নিল। দুইজন রাতের অন্ধকারে আবারও বাড়ির দিকে রওনা দিল। দেখছো তোমার জন্য কত দেরি হয়ে গেল। ভাইয়া কখন থেকে আমাদের জন্য অপেক্ষা করছে। আরে জান, সমস্যা নেই, আমার সুমন্ধি বুঝেছে তার বোনকে নিয়ে বোন জামাই লং জার্নি করছে। হঠাৎ মাহিম বাইক থামিয়ে ফেললো। কি হলো? কে যেন ফোন করেছে, একটু কথা বলেনি? মাহিম ফোন কানে নিয়ে যেটা শুনলো তা শুনে মাহিমের খুব হাসি পেল, কিন্তু বৃষ্টির সামনে কিছু বললো না। মাহিম আবারও কানে যেন ফোন করবে, তখন সেখানে কয়েকটি গাড়ি চলে আসলো। কিছু বুঝে ওঠার আগে মাহিমের উপর হামলা করলো। মাহিম যতটা পারে নিজেকে সেভ করে বৃষ্টির কাছে আসলো, তারপর সবার সাথে ফাইট করতে লাগলো। বৃষ্টি জানে মাহিম রেইনবো গ্রুপের লিডার, তাই এমন ফাইট জানে। হঠাৎ বৃষ্টি মাহিম বলে চিৎকার করে উঠলো, মাহিম! বৃষ্টির ডাক শুনে যখন পেছনে ঘুরতে যাবে, কেউ একজন মাহিমের ঘাড়ে ইনজেকশন পুশ করলো। খানিক বাদে মাহিম ঢুলে পড়লো। কে তোমরা? আমাদের সাথে এমন করছো কেন? কেন কি করছো একটু পরে বুঝতে পারবে। এই দুটা কে গাড়িতে তোল। লিডার লোকটি বলে। বৃষ্টি কেউ অজ্ঞান করে গাড়িতে তুললো। তারপর চারপাশে শুনশান এলাকা, চারপাশে বাড়ি নেই, শুধু দূরে একটা গোডাউন মতো কিছু একটা দেখা যাচ্ছে, যেটাই আলো চলে। হঠাৎ দুইটা বড় ট্রাক সেই গোডাউনে প্রবেশ করলো, তার সাথে ঢুকলো একটা মোটরসাইকেল। গাড়ি থেকে লোক নামার সাথে সাথে মোটর বাইক থেকে লোকটি নামলো। তাকে দেখতে অন্যদের থেকে একদম ভিন্ন। কে তুই, আর এখানে আসলি কিভাবে? কিভাবে আবার? তোরা যেভাবে আসছিস, দেখ ভালোভাবে চলে যা, নাহলে খুব খারাপ হয়ে যাবে। তোরা সব চুনপুটি, আমাকে কি করবে? আমি হলাম এমকে, যার ধারে কাছেও তোরা নাই। পরিচয় শুনে সবাই ভয় পেয়ে গেল, কিন্তু ওপরে প্রকাশ করলো না কেউই। সবাই তেড়ে আসলে মারার জন্য। এমকে জানে এরা তার সাথে পারবে না, তাই খুব ইজিলি ভাবে মারামারি করতে লাগলো। তাদের আসল বসকে ধরার জন্য আজ গাড়ির পিছু নিয়ে এখানে এসেছে। মারামারি করতেছিল, তখনই চুপি চুপি একজন এসে এমকে শরীরে ইনজেকশন পুশ করলো। সাথে সাথে সে দুর্বল হয়ে মাটিতে লুটিয়ে গেল। আজ তো শেষ দিন, তোকে এমন ভাবে মারবো যে দেশের লোক দেখে ভয় কেঁপে উঠবে। এমন কথা শুনে এমকে মুচকি হেসে অজ্ঞান হয়ে গেল। রাত 1:30, ঘন জঙ্গল, চারপাশ থেকে পশু পাখির ডাক শোনা যাচ্ছে। ছোট্ট একটা কুড়ে ঘর ছাড়া এখানে কিছু নেই। চারপাশে সার্কেল, অন্ধকারে অনেক মানুষ দাঁড়িয়ে আছে বন্দুক হাতে করে, আর ঠিক মাঝে আগুন জ্বলছে। ঠিক তার পাশে 3 জনকে বেঁধে রাখা হয়েছে। 3 জন হলো আপনাদের সবার পরিচিত মাহিম, বৃষ্টি আর মাফিয়া কিং এমকে। হঠাৎ কুড়ে ঘর থেকে 4 জন ব্যক্তি বেরিয়ে আসলো। দেখে মনে হচ্ছে এরাই মেইন কালপ্রিট। 4 জন হাসতে হাসতে বেরিয়ে আসলো। রোহান, তুমি আমাদের সাথে হাত মিলিয়ে খুব ভালো করেছো। এই মাহিমের উপর আমাদের অনেক দিনের রাগ, ওর জন্য ভার্সিটিতে শান্তিতে কোনো কাজ করতে পারতাম না। আমি তো ওর বাপের জন্য ভার্সিটি নিজের কবজায় আনতে পারিনি। সবকিছু আমার জানা আছে। এই মাহিমের জন্য বৃষ্টিকে আমি বউ করতে পারিনি। আর ছাড়াকে মেরে বৃষ্টিকে আমি নিয়ে যাব। বৃষ্টিকে নিজের করে পাওয়ার জন্য রোহান, বরুণ, সাইফুল আর রকির সাথে হাত মিলিয়েছে।
কিরে, যে এমকে পুরো দেশ কাঁপিয়ে বেড়ায়, সকল খারাপ কাজকে বিনাশ করে। বাবা সামনে আছে, দেখে নেওয়া যাক, চলো। আর কতক্ষণ অপেক্ষা করব? রকির কথা শুনে তিনজন সহমত পোষণ করলো। তারপর আস্তে আস্তে এমকের দিকে এগিয়ে গেল। এমকের মুখে একটা জোকার মাস্ক ছিল, যার উপর সুন্দর করে এমকে লেখা। রকি গিয়ে নিজের হাতে মাস্ক খুলে ফেললো। সাথে সাথে বেরিয়ে আসলো পরিচিত মুখ, যা দেখে রোহান আর সাইফুল চিনে ফেললো। আরে এ তো আকাশ, আমার সাথে পড়তো। আরে এ তো বৃষ্টির ভাই, আর আমিরের ছেলে, যার জমি দখল করার জন্য নিলয়কে কন্টাক্ট দিয়েছিলাম, কিন্তু নিলয়কে আর খুঁজে পাওয়া যায়নি। আমার বিশ্বাস হচ্ছে না যে আকাশ এমকে। আমারও সেটাই মনে হচ্ছে। তোমার এটা মনে হবার কারণ কি? হঠাৎ আকাশ বলে উঠলো, আমাকে নিয়ে এত ভাবতে হবে? একটু নিজেদের নিয়েও তো ভাবতে পারিস। মৃত্যুর আগে নিজেকে নিয়ে ভাব। আকাশের কথা শুনে সবাই তার দিকে তাকালো। তোর জ্ঞান ফিরেছে? আমি অজ্ঞান হয়েছিলাম কখন যে জ্ঞান ফিরবে? আমি তো সব জ্ঞানই ছিলাম। তার মানে তুই জানতিস যে আমরা... তোর কি মনে হয় তো মাহিমার বৃষ্টিকে কেন ধরে আনছিস রোহান? তুই কিন্তু খুব বড় ভুল করছিস। ভুল আমি মাহিম করেছে আমার সাথে পাঙ্গা নিয়ে, আমার আর বৃষ্টির মাঝে আসার জন্য। ভুল তো মাহিম না, তুই করেছিস বৃষ্টি আর মাহিমের মাঝে এসে। তোরা এত কথা বলতে কে বলেছে? এটা বলে রোহান আকাশের মুখে ঘুষি দিল। এবার এসে রকি আর সাইফুলকে মারতে লাগলো। এর মাঝে বৃষ্টির জ্ঞান ফিরলে দেখলো নিজের ভাইকে কারা যেন খুব মারছে। কে তোমরা? আর আমাদের এখানে তুলে এনেছো কেন? আর আমার ভাইকে এভাবে মারছো কেন? তোর ভাই হলো আমাদের পথের কাঁটা। আমাদের হাজার হাজার কোটি টাকা তোর ভাইয়ের জন্য লস হয়েছে। আমার ভাই কি করেছে? তোর ভাই হলো মাফিয়া কিং, আর সে এত এত কাজ করেছে যেটা তোরে বলে শেষ করা যাবে না। রকি এত কথা বলছো কেন? মালটারে শেষ করে মাহিমের দিকে যাও, আমার যা তস হচ্ছে না। রোহান, আপনিও এদের সাথে যোগ দিয়েছেন? তোমাকে আর তোমার বাবার সম্পত্তি পাওয়ার জন্য আমরা সব করতে পারি। মাহিম নিজের জ্ঞান ফিরে পেল। চারপাশে তাকে বুঝতে পারলো তারা কোনো গভীর জঙ্গলে আছে। রাফি, সাইফুল, তোর আমাদের ধরে আনছিস কেন? তোর সাথে আমাদের কিছু হিসাব নিকাশ করার ছিল, তার আগে এই এমপিকে খতম করে দে। মাহিম আকাশের দিকে তাকালো, কিছু একটা ইশারা করলো, যেটার মানে শুধু তারা দুজনেই জানে। আমার একটা জিনিস কিছুতেই মাথায় ঢুকছে না। নীলা যখন আকাশকে মারতে গিয়েছিল তখন তাকে এমকে এসে বাঁচিয়েছিল, তাহলে আকাশ এমকের হয় কিভাবে? রকির কথা শুনে সবার টনক নড়ে উঠল। এটাই যদি হয় তাহলে আসলে এমকে কি? সাইফুল আকাশকে মারতে লাগলো। বল এমকে কোথায়, আর তুই এখানে কেন? আমি এখানে কেন একটু পর বুঝতে পারবি, কিন্তু তোরা যে ভুল করেছিস সেটা এখনই বুঝতে পারবি। মানে কি বলতে চাচ্ছিস তুই? আমি কি বলতে চাচ্ছি, কিরে খুব শখ তাই না এমপিকে নিজের চোখে দেখার? তুই তাহলে এমকে নস? আমি কি একটু পরেই না বলছি। নিজের সিক্রেট নাম শুনে রোহান চমকে উঠল, আর সাথে বাকিরা অবাক হয়ে গেল, কারণ বরুণ আর রকি দুজন আর কে হয়ে কাজ করে। বস, আপনি আমাদের মাঝে ছন্দবেশে কেন? আমি কেন আসছি আগে থেকেই জানিস। বেশি কথা না বলে এটাকে শেষ কর। আমার ভাইকে তোমরা কিছু করো না, প্লিজ ওকে ছেড়ে দাও। মাহিম, তুমি কিছু করো। আমি কি করব জান? দেখছো তো আমার হাত পা বাঁধা, আর এত লোকের সাথে আমি পারবো নাকি? বিপদ সময় তুমি কিচ্ছু পারো না মনে হচ্ছে। বৃষ্টি আর কিছু বলতে যাবে তার আগেই কেউ একজন তাকে আবারও ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দিল। তুই কোন সরসরে অজ্ঞান করলি? রোহান সেই লোকটিকে বলল যে বৃষ্টিকে ইনজেকশন দিয়েছে। আরে হরে কিছু বলে লাভ নেই, এখানে তো একটা তাণ্ডব হবে, যেটা আর বৃষ্টি দেখা উচিত হবে না। এখানে শুধু তুই আর মাহি মরবি, এটাও নিজ চোখে দেখা উচিত ছিল। কে মরবে সময় বলে দিবে। অনেক হয়েছে, এখন এই সাপ্টারটা শেষ কর। আর কে একটা বন্দুক বের করে আকাশের দিকে ধরলো, কিন্তু কিছু করতে যাবে তার আগেই আগুন নিভে গেল। চারপাশে বাতাস বইতে লাগলো। সবাই সাবধান, হেলিকপ্টার হয়তো কেউ আসছে। কিন্তু এখানে খোঁজ বাইরের লোক পাবে কিভাবে? তোর দলের কেউ খবর দিয়েছে? উপর থেকে ফোর্স নামলো। এরা কেউই আর্মি বা র্যাব নয়, সবাই এমকে দলের ক্রু সদস্য। এসে সময়ে সব লোককে গুলি করে মেরে ফেললো। কে মিস্টার, কেমন দিলাম? তোর কি মনে হচ্ছে আমাকে তোরা ধরে আনছিস? না, আমি নিজ থেকেই আসছি।
একটা লোক এসে আকাশ আর মাহিমের হাতের বাঁধন খুলে দিল। মাহিম হেঁটে চারজনের সামনে আসলো। রোহান ওরফে আর কে, তোর দাপট পাতি মাস্তানের কাছে থাকতে পারে, কিন্তু এমকের কাছে তুই চুনুপুটির মতো। আকাশ, তোর কথা কিন্তু সহ্য হচ্ছে না। আমি কিন্তু আকাশ, তুই তোর বোনকে নিয়ে যা, আমি এদের সাথে একটু আলোচনা করে আসছি। আচ্ছা ব্রো। মাহিমের কথা শুনে আকাশ বৃষ্টিকে নিয়ে চলে গেল জায়গা থেকে কিছু দূরে। আর কে, তোর এইসব সৈন্যদের সাথে এতদিন আমি খেলেছি, ওই দিন এমনি এমনি তোরে ওই কথা বলছিলাম না। তার মানে তুই এমকে? চিনতে এত দেরি করলে হয়? তোরে আমি ছাড়বো না, তুই আমার ভাইকে মারছিস। মাহিম হাসলো, তারপর নিজের লোককে কাছে তার স্পেশাল গান আর চাবুকটা দিল। কোনো কথা ছাড়াই চারজনকে মারতে লাগলো। তারা চাইলেও কিছু করতে পারবে না। রোহন শীষ বাজালো, কিন্তু কোনো কাজ হলো না। কাউকে ইশারা দিয়ে লাভ নেই, সবাইকে আগে উপরে পাঠিয়ে দিয়েছি। রোহন চোখ বড় বড় করে তাকালো। আমি নিজেই প্ল্যান করে তোদের এক জায়গায় করেছি, অনেক তো লুকিয়ে অন্যায় কাজ করলি, এখন সময় এসেছে তোদের মরার। মাহিম নিজের গান রেখে ছোট্ট কুড়াল নিল। কোনো কথা ছাড়াই রাকির ঘাড়ে কোপ দিল, সাথে সাথে মাথা আলতা হয়ে গেল। কি করছিস তুই? কি পাগল হয়ে গেছিস? কিভাবে পারলি তুই ওরে মারতে? আমি অনেক কিছুই পারি, কেন এতদিনে বুঝিসনি? আই এম সাইকো। এটা বলে সাইকেলকে মেরে দিল। প্লিজ আমাদের ছেড়ে দে, আমরা ভালো হয়ে যাব। দেশকে ভালো করতে কিছু ব্যক্তিকে মাফ নয়, মেরে ফেলতে হয়। এটা বলে দুই কোপ দিয়ে দুজনের ধর থেকে মাথা আলাদা করে দিল। রক্ত ছিটকে মাহিমের মুখে এসে পড়ল। ভাবিদের রক্ত দিয়ে এখনই গোসল করতে হবে। জান, সেই দিন রাতে কি হয়েছিল? আমিও জানি না, ভুল করে আমাদের তুলে নিয়ে গেছিল, কিন্তু তোমাদের অজ্ঞান করার পর আমিও জ্ঞান হারিয়ে ফেলি। ও আচ্ছা। আগের কথা রাখো তো, এখন আমাকে একটু আদর করতে দাও তো। এটা বলে মাহিম বৃষ্টির সঙ্গে ভালোবাসায় মেতে উঠল। সেদিন রাতের ঘটনা বৃষ্টির কাছে অজানা। আকাশের ঘটনা শুধু একটু জানে, সম্পূর্ণ জানে না। ভালোবাসি আমার জানটাকে। আমিও ভালোবাসি আমার পাগলিটারে। দুজন একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল।